হ্যাঁ, এবং এই ক্ষেত্রে অনেকেই একটা জিনিস বলে যে আপনি হয়তো ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করলে আপনার অনুভূতিটা ডিফারেন্ট হবে। এরকম কি আপনাকে কেউ কখনো বলেছে? এটা অনেকেই বলে, কিন্তু জানি না, হয়তো তোমার এটা তুমি করলে বুঝতে পারছো ভাই। আমি পায়খানাও কোনোদিন খাইনি, কি খাইয়ে ট্রাই করবো টেস্ট হয় কিনা, টেস্ট আছে কিনা। তো এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। তো এই যে আমাকে অনেকেই বলে, আমি একটু বিরক্ত হয়ে গেছি কথা বলতে, তুমি ট্রাই করো না কেন কোনোদিন। আমি বলছি, একটা জিনিস সবসময় পছন্দ কি অপছন্দ এটা ট্রাই করতে হয় না। আমি ব্যক্তিগত জীবনে হচ্ছে অনেক বেশি নুড ফটোগ্রাফি, নুড ড্রয়িং এগুলোর সাথে আমার কাজের ক্ষেত্রের একটা খুব বড় জায়গা ছিল এটা, এবং প্রচুর নুড মডেলের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো। এবং ব্যাপারটাতে আমি জানি না, আমার ধারণা আমি একজন এসেক্সুয়াল বলেই হয়তোবা আমার সামনে অন্য মানুষরা নুড হিসেবে অনেক বেশি ফ্লেক্সিবল ফিল করতো, কারণ আমার হঠাৎ লাইফে প্রথম কখন ফিল হলো আমি সেক্স অ্যাভার্স। একবার আমার একজন আত্মীয় সম্পর্কিত একজন আমার ফটোগ্রাফি স্টুডিওতে এসেছিলেন, এবং আমার অন্য সকল মডেলরা আমাকে খুব মান্য করে। আমি মূলত একটা ব্যাপারে আমি খুব ছুচিবায়ুগ্রস্ত ছিলাম, সেটা হচ্ছে আমার ফটোগ্রাফি কেউ যদি একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে হয়তো এটা বুঝতে পারবে। আমার কোনো মডেল কখনো অ্যাপিলিং কোনো এক্সপ্রেশন দিতে পারবে না, এটা একটা খুব বাধ্যবাধকতা ছিল। মানে তখন যেটা হলো, সে হঠাৎ অসম্ভব সিডাকটিভ আচরণ শুরু করছে, এবং সে ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনটায় আমি, মানে যখন সে ক্যামেরার দিকে তাকিয়ে সিডাকটিভ আচরণ শুরু করছে, আমার লাইফে প্রথম এরকম হঠাৎ করে হচ্ছে যে আমি মারাত্মক রকমের রিয়াক্ট করেছিলাম। আমার এত অসুস্থ লাগতেছিল, আমি বুঝতে পারতেছিলাম না আমার এরকম কেন লাগতেছে। এবং আমার এটা অনেক লম্বা সময় লাগছে এটাকে খুঁজে বের করতে, যে আমার আসলে সেদিন কেন এতটা অসুস্থ লেগেছিল, টলারেট করতে পারছি না, এরকম অনুভূতি আমার হচ্ছে। কমিউনিটিতে আমরা সবসময় এমওসি কে ডিসকারেজ করি। এটার একটা কারণ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ধরেন একজন গে যার আরেকজন পুরুষের সাথে অলরেডি একটা প্রেমের সম্পর্ক আছে, সে আসলে আপনাকে খুবই একটা প্রয়োজনের খাতিরে ব্যবহার করবে। একজন হ্যাঁ, হ্যাঁ, লেসবিয়ান সে যদি একটা এসেক্সুয়াল পুরুষকে বিয়ে করে, সে প্রয়োজনের খাতিরে আপনাকে ব্যবহার করবে, বাট আসলে আপনাকে কখনোই, আমরা যদি একজন এসেক্সুয়াল পার্টনার হয়, আমার এসেক্সুয়াল পার্টনার আমি পার্টনার হিসেবে যতটুকু মর্যাদা দিবে, আমাকে যতটুকু অন্তত পক্ষে কেয়ার দিবে, আমি হ্যাঁ। সেইখানে হুম। যতটুকু সম্মানের সম্পর্কের মধ্যে থাকতে পারবো, সেটা আসলে কখনোই এমওসি তে সম্ভব না। যে কারণে আমরা সব সম্ভব না। সময় এমওসি কে ডিসকারেজ করি। ডিসকারেজ করি, হ্যাঁ। আমার নিজে, আমাকে আসলে কেউ বলে নাই এগুলা, হুম। আমি নিজে শিখছি এগুলা। কারণ আমি নিজে ডিসকভার করার পরেই তো আমি বুঝলাম যে বাবা এগুলা একটু ঝামেলা ব্যাপার স্যাপার আছে। একজন গে মানি না যে ওর ঢঙ্গের শেষ নেই। আমি নিজে কমিউনিটি করে এটা মানে হাড়ে হাড়ে টের পাইছি যে তারা কোনোভাবেই বুঝে না, এবং তাদের আসলে সত্যিকার অর্থে এস ফোবিয়াটা মারাত্মক লেভেলের। এই কারণে না, এস ফোবিয়াটা থেকে বাইচা থাকার জন্য এমওসি থেকে সব সময় দূরে থাকা উচিত। স্বাগত, শুভ সন্ধ্যা। আমি দীপা মাহবুবা ইয়াসমিন, কো ফাউন্ডার অফ বাংলাদেশ অ্যাসেক্সুয়াল অ্যাসোসিয়েশন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মঙ্গলবারের নিয়মিত আড্ডায়। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত দুবাই প্রবাসী বন্ধু, যার নাম মীরা, যিনি কিছু ব্যক্তিগত কারণে তার ভিডিও এবং ছবি প্রকাশে অনিচ্ছা পোষণ করেছেন, এবং তার এই অনিচ্ছার প্রতি আমরা সম্পূর্ণ সম্মান প্রদর্শন করে আজ আমরা শুধুমাত্র তার নাম এবং তার ঠিকানাটি প্রকাশ করছি, এবং ভিডিওটিকে সম্পূর্ণভাবে বন্ধ রেখে আমরা তার সাথে আজকের আলোচনাটি এগিয়ে যাব। ব্যক্তিগত জীবনে তিনি নিজেকে সেক্স রিপালসড অ্যারোমেন্টিক অ্যাসেক্সুয়াল হিসেবে ডিসকভার করেন। আজকে আমরা তার সাথে গল্পের মাধ্যমে জানতে পারবো সেক্স রিপালস ব্যাপারটা কি। সেক্স রিপালসড যদি আমরা এটা বাংলা করি, এটা যৌন বিকর্ষণ বা যৌন ঘৃণা, এই ধরনের একটা আহ অর্থ আমরা পাই। এবং মাত্র কিছু বছর আগেই মানসিক স্বাস্থ্যের যে বৈশ্বিক তালিকা, এই তালিকা থেকে সেক্স রিপালসকে মানসিক অসুস্থতা থেকে মুছে দিয়ে এটাকে একটি সেক্সুয়াল ওরিয়েন্টেশন হিসেবে পৃথিবীব্যাপী
প্রচার করা হয়েছে, এটাকে স্বীকৃতি জানানো হয়েছে। এই ওরিয়েন্টেশন এবং অসুস্থতার পার্থক্য, কেন এটাকে এতদিন অসুস্থতা মনে করা হতো এবং কেন এখন মানুষ এ ব্যাপারটাতে সচেতন হয়েছেন যে এটা অসুস্থতা নয়, এটি একটি ওরিয়েন্টেশন, সেটা আমরা আজকের আলোচনার মাধ্যমে জেনে নেব। এবং একজন অ্যারোম্যান্টিক সেক্স রিপালসড মানুষ তার জীবনে আসলে কোন ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন সেই ব্যাপারগুলো আমরা জানবো। এবং আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের আলোচনাটি বুঝতে পারবেন। তাহলে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের বন্ধু মীরাকে। শুভ সন্ধ্যা মীরা, আপনার সাথে শুভ সন্ধ্যা। আপনার আমরা আপাতত আপনার সাথে হচ্ছে সকল রকমের ছবি বা হচ্ছে ডিটেলস পরিচয় এটা আমরা দিচ্ছি না, তবে আমরা আপনার নামটা সকলের সাথে শেয়ার করতেছি। সেই সাথে যদি আপনি কোথা থেকে বলতেছেন এবং আপনার বেড়ে ওঠা এই ব্যাপারগুলো একটু বলেন। জি, আমি ইউএই তে আমার ইউএই তে আমার জন্ম হয়েছে। এখানে আমি গত 27 বছর ধরে আছি। এখানে আমার বড় হয়েছি, এখানে বাংলাদেশ ইসলামী স্কুলে পড়ালেখা করছি বাংলাদেশ সিলেবাসে। আচ্ছা, মানে আপনি ইউএ তে বসে আবার বাংলা মিডিয়ামে লেখাপড়া করেছেন? বাহ। বাংলা হ্যাঁ মিডিয়ামে পড়ালেখা করছি, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমার বাংলাদেশ আপনার মতো এত পিওর হবে না, কারণ আমাদের বাংলা পড়া মানে গ্রেড 4 পর্যন্ত যা পড়ছি তারপর থেকে প্রায় সব সাবজেক্টেই আমাদের ইংলিশ ছিল। তো আমার আচ্ছা, বাংলাটা আপনাদের মতো এরকম শুদ্ধ মানে পিওর বাংলা হবে না, আমারও আসলে ইংলিশটা সকল অনেক মিক্স ভাষাই হবে। শুদ্ধ, আঞ্চলিক ভাষারও একটা হ্যাঁ নিজস্ব হ্যাঁ শুদ্ধতা আছে। আপনার হ্যাঁ হ্যাঁ। আঞ্চলিকতাটা কোন জায়গার থেকে আসতেছে, মানে আপনার জি, আমি নোয়াখালী। আচ্ছা আমার হ্যাঁ, আমার বাবার বাড়ি নোয়াখালী, আচ্ছা সুন্দরপুর চাটখিলে। আচ্ছা আচ্ছা। আমি এই হুম। প্রথম বোধহয় আমরা এরকম ইসলামিক কোনো কান্ট্রির কারোর সাথে কথা বলতেছি। আপনাদের সৌদির অবস্থা নিয়ে যদি প্রথম আমরা আলাপটা একটু শুরু করতে পারি, যে আসলে সৌদি জি জি। আরবের স্কুলগুলোতে আপনারা কি সেক্স এডুকেশন নিয়ে আপনাদের পড়ালেখা ছিল? আমি সৌদি না, আমি ইউএই তে থাকি। আচ্ছা, মানে ইউএই, দুবাইয়ে। হুম হ্যাঁ হ্যাঁ, দুবাইতে। হুম হুম আমাদের দুবাইতে আসলে দুবাই আর সৌদি অলমোস্ট সিমিলার। তো হুম। আমাদের এই সেক্স রিলেটেড এগুলো কোনো কিছু শেখানো হয় না। ইসলাম এইসব বিয়ে রিলেটেড কোনো কিছু আমাদেরকে শেখানো হয় না স্কুলে। এগুলো আচ্ছা আমরা ফ্যামিলিগতভাবেই শিখি। আচ্ছা। তাহলে এমনিতে মূলত আসলে সেক্স এডুকেশনের ব্যাপারটা ওখানে আপনার আহ বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনের সবার বোঝাপড়া তো তাহলে খুব একটা ভালো হবার কথা না। সেক্স জিনিসটা কি, হুম, ডিফারেন্সটা কি, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কিরকম, মেয়েদের বা ছেলেদের কিরকম কাজ করে, এই জিনিসগুলো ভালোভাবে বোঝানো হয় না এখনো আমাদের। বাংলাদেশের কথা আমি জানি না, ইউএই তে অ্যাটলিস্ট স্কুল আমাদের যে স্কুলে ছিল ওখানে বোঝানো হয়নি। ইন্ডিয়ান সিলেবাসে মেনশন করা আছে, কিন্তু ওই যে শরম, এম্বারাসমেন্টের কারণে হয়তো তো ডিটেলস টিচাররা বোঝায় না। কিন্তু প্রায় সবাই যারা জানে এরা সবাই সেলফ এডুকেটেড এই সেক্সের ব্যাপারে। আর এসেক্সুয়াল এডুকেশনের কি অবস্থা? এসেক্সুয়ালিটিকে কিভাবে তারা জানে বা কতটুকু বোঝে? সেক্সুয়ালিটি তো জানেই না ওরা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন যে জেনারেল কি ওইটাও জানে না। সেক্সুয়াল ওরিয়েন্টেশন যে এক্সিস্ট করে ওইটা ওরা জানে না, কারণ সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানেই হচ্ছে যে একজন অনেক ডিফারেন্ট টাইপের ওরিয়েন্টেশন, ঠিক না? একজন শুধু স্ট্রেট হয় না, কেউ হোমোসেক্সুয়াল হয়, কেউ ডেমিসেক্সুয়াল হয়, কেউ এসেক্সুয়াল হয়, কেউ ট্রান্সসেক্সুয়াল হয়। তো এই যে ব্যাপার, এই দেশে ইসলাম কান্ট্রি গুলোতে এগুলো নিয়ে কোনো আলোচনাও হয় না, শিক্ষা তো দূরের কথা, মানে এইগুলার একটা টাবু সাবজেক্ট, ফরবিডেন সাবজেক্ট হিসাবে ধরা হয়। মানে কেউ ওপেনলি কখনো টিচাররা এটা
মানে ক্লাসে আনবেও না, ডিসকাসও করবে না। এটা মানে কল্পনার বাইরে বলতে গেলে। কোনোদিন যদি করে আমার অনেক অবাক লাগবে। আমি নিজে আসলে হচ্ছে দুবাইয়ের যে জায়গাটা কি জানতে চাই, আমার দুবাইতে একবার একটা ট্রানজিট মিস করে জাস্ট এক রাত থাকার অভিজ্ঞতা। আমার নিজের দুবাই সম্পর্কে যতটুকু জানা সেটা আসলে পত্রিকার মাধ্যমেই। তো এখানে হুম আমার হুম জানা ঠিকও হইতে পারে ভুলও হইতে পারে, আমি জানি না। হুম হুম যেটা যে হুম হুম। দুবাইয়ে বা ওই সৌদির কালচারের ভিতরে একটা বহু বিবাহের প্রভাব এবং পুরুষদের হ্যাঁ স্ত্রীর হ্যাঁ হ্যাঁ। কনসেন্টের বাহিরে যৌন সম্পর্ক, একদম বিয়ে করা মানে সেখানে যৌন সম্পর্ক বাধ্যতামূলক, এবং স্ত্রীর বাহিরেও উপপত্নী রাখবার অনেক ধরনের ব্যাপার। এইরকম একটা পরিস্থিতি আসলে আমরা যেটা মিডিয়া থেকে জানি, আসলে ওইখানের পরিস্থিতিটা কেমন এবং ওইখানে সেক্সুয়াল হিসেবে একজন মানুষ কতটুকু সিকিউর? এখানে একটা জিনিস কি, এসেক্সুয়াল হিসেবে আমি মনে করি এখানে অনেকটা সিকিউর। কারণ আমি তো গিয়ে কারোর সাথে কোনো প্রিম্যারিটাল রিলেশনশিপ রাখতেছি না, বা কোনো, আমি আমার নিজস্ব কথা বলতেছি, যে আমার শুধু ইস্যু এটাই যে আমি বিয়ে করতেছি না, এতটুকুই। আমি যদি বিয়ে না করি, কোনো কারণে না হয়, এটাকে নিয়ে আমার সাথে কেউ প্রবলেম ক্রিয়েট করবে না, আমার উপর কোনো ধরনের প্রেশার দিবে না, কারণ ওইটা হচ্ছে কমপ্লিটলি ব্যক্তিগত ব্যাপার। তো বাইরের থেকে আমার ওরকম কোনো প্রেশার না। আর যেটা বিবাহ, যেটা আপনি বলতেছেন, এটাও আমাদের ইউ এর কথাই বলি, এখানে কারো উপর কোনো প্রেশার নেই। এরকম মেয়েরাও কোনো প্রেশার নেই। এটা ওরা বিয়ে করে কেন, এটা সোশ্যালি একটা ট্রেডিশনাল একটা জিনিস, এটা করতে হয়। আমাদের বাংলাদেশে যেভাবে বলে মেয়েরা যখন উপযুক্ত বয়সের হয়ে যায় বিয়ে করে দাও। আর এখানে যতটুকু এই যে কনসেন্টের ব্যাপার, বিয়ের ব্যাপারটাতে, এগুলা আমি যতটুকু জানি যে পার্সোনাল ব্যাপার। এই যে দুই বিয়ে তিন তিন বিয়ে যেগুলো করে, এটা আমি লোকালদের জন্য আমি বলি, লোকালদের ব্যাপারটা কিরকম। এখানে যারা ইউএই ন্যাশনাল, যারা অরিজিনাল ইউএই বাসিন্দারা, এদের পপুলেশন অনেক কম। মানে আমরা যদি সব ইন্ডিয়ান, পাকিস্তানি, ফিলিপিনো এরা যদি সবাই চলে যায়, এদের পপুলেশন তেমন থাকবে না। এরা শুধু মনে হয় 1 মিলিয়ন বা 2 মিলিয়ন এরকম হবে। আর যারা লোকাল ওদেরকে টাকা দেয় যে তোমরা আরো বাচ্চা কাচ্চা নাও, বিয়ে করা মাস্ট না, দুই তিনটে বিয়ে করাটা মাস্ট না। মানে সরকারি ভাবে হচ্ছে সরকারি যত ভাবে বেশি সন্তান তত বেশি ভাতা। তত বেশি ভাতা, হ্যাঁ। আচ্ছা। ওদেরকে ইউনিভার্সিটি এডুকেশন পর্যন্ত ফ্রি করে দিচ্ছে ছেলে মেয়েদের। ওরা এক একটা ফ্যামিলিতে, আমি বলবো আনুমানিক, আগেরকার কথা বলি, এখন কিরকম আমি জানি না, এখন হয়তো এখন এত বাচ্চা কাচ্চা নেয় না, কিন্তু আগেরকার লোকাল মহিলারা একজনের মনে হয় 10টা 15টাও নিচে বাচ্চা। সেই ক্ষেত্রে যদি একজন নারী এসেক্সুয়াল হয়, আপনার কি মনে হয় তার জন্য এই বাচ্চা ধারণের প্রেশারটা, তাদের মানে এই ব্যাপারটাকে আসলে ওখানে বোঝানো সম্ভব যে একজন এসেক্সুয়াল নারী সে যৌন সম্পর্ক পছন্দ করতেছে না, সে অনেকে হইতে পারে সে কিডস পজিটিভ না, এই হুম। ব্যাপারটার বোঝাপড়ার জন্য কি ওখানে কোনো আইনি সহায়তা বা কোনো রকম অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কোনো না, অ্যাক্টিভিস্ট আমি থেকে কোনো অ্যাওয়ারনেস? না আমি এ পর্যন্ত কোনো এ ধরনের অ্যাক্টিভিজমটা দেখিনি অবশ্যই। আচ্ছা। আর এমনিতে আমি একটা জিনিস ভাবতেছিলাম যে যেই হুম। কালচারে মানে পুরুষদের বহু বিবাহের একটা প্রভাব দেখা যাচ্ছে, যেই কালচারে অনেক বেশি হচ্ছে পুরুষের জন্য সেক্স ড্রাইভটা খুব বাধ্যতামূলক, সেরকম কালচারে পুরুষদের কি অবস্থা? যে অ্যাসেক্সুয়াল পুরুষ সে আসলে ওইখানের জন্য তার বাস্তবতাটা কেমন? ওখানে একজন এসেক্সুয়াল পুরুষের জন্য অনেক আসলে কঠিন, বলতে গেলে অনেক কঠিন ব্যাপার। কারণ হচ্ছে যে এসেক্সুয়ালিটি যেহেতু এখনো মেয়েদের মধ্যে, যদিও মানুষেরা সেক্স ড্রাইভ যদি জিরো হয় ওটা একসেপ্ট করতে পারে মানুষরা, হুম। কিন্তু পুরুষদের যে সেক্স ড্রাইভ জিরো হইতে পারে, বা জিরো থেকে মানে এক, মানে যদি আমরা 100 ধরি লেভেল, কারো সেক্স ড্রাইভ 10 বা 20 হইতে পারে, এটা ওদের জন্য একটা অস্বাভাবিক একটা জিনিস। মানে ওরা বুঝতেই পারে না। আমরা যেমন মানে এসেক্সুয়ালরা রোম্যান্স জিনিসটাকে বুঝতে পারি না, ওরাও সেক্স ড্রাইভ যে কারো এত কম হইতে পারে, বা নাই হইতে, মানে কারো নাই, এটা ওরা বিশ্বাস করতে পারে না, পুরুষরা বিশেষ করে। ওদেরকে যে এক টাইপের মানে মেন্টালিটি নিয়ে বড় করা হয়েছে যে ছেলেদের এইরকম
ছেলেরা এরকম চলে, এরকম চলাফেরা করে, লাইফ ওদের এরকম, ওদের যে সেক্স ড্রাইভ মাস্ট থাকেই, এটা একটা আনস্পোকেন একটা ল টাইপের একটা রুল। মানে এটা বলে না কেউ, কিন্তু ঠিকই সবাই এক্সপেক্ট করে যে হ্যাঁ তুমি ছেলে মানে তোমার অবশ্যই সেক্স ড্রাইভ আছে। তো এটাকে যদি কারো, আমার মনে হয় এই কারণেই অনেক পুরুষ যারা এসেক্সুয়াল আমাদের মুসলিম কান্ট্রি গুলাতে ওরা আগায় না, ওরা সামনাসামনি কখনো বলবে না যে আমি এসেক্সুয়াল। অনেক সময় বলে না, বলতে চায় না এই কারণে যে ওদের মাস্কুলিনিটির উপর কোয়েশ্চেন করা হয় যে তুমি কি আসলে পুরুষ, নাকি তুমি হিজড়া, নাকি তোমার কোনো রোগ আছে, ডাক্তারের কাছে যাই দেখো। হ্যাঁ, তো এবং এই সব। নপুংসক শব্দটা তো আমাদের এখানে একটা খুব শক্তিশালী গালি। এই সেক্স হুম। শেমিং এর জায়গাটাতে আসলে আমাদের এখনো ওয়েস্টার্ন মিডিয়ার অনেক বড় বড় ফিল্ম, বলিউডের প্রায় সব ফিল্ম, তারা তো আসলে পুরুষের সেক্স না থাকা, আকর্ষণ না থাকাটাকে একটা অসম্ভব রকমের শেমিং এর হ্যাঁ। জায়গা থেকে দেখে। হ্যাঁ। ওকে, আপনি যদি একটু আপনার ছোটবেলা এবং আপনার ওরিয়েন্টেশনটা একটু যদি নিজে থেকে আপনি আমাদের দর্শকের সাথে একবার একটু শেয়ার করেন। জি, আমি ছোটবেলা থেকে নর্মাল ভাবেই বড় হয়েছি। আমি এত, আমার ছোটবেলা থেকে এটাই মনে আছে যে আমি কখনো রোম্যান্সটাকে এত ইম্পর্টেন্ট কিছু মনে করিনি, এবার রোম্যান্স জিনিসটাকে এত ভালো করে বুঝতামও না। আমার জন্য রোম্যান্স ছিল কি, টিভিতেও দেখাতে একটু গালে চুমা দিচ্ছে, একটু করে হাত ধরছে, অতটুকুই আমার জন্য রোম্যান্স ছিল। কিন্তু এর বেশি কল্পনা আমি কখনো করতে পারিনি যে কি হয়, বা আমি বুঝতাম না অনেক কিছু। আসলে আমাদের এই যে ওই টাইমের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে হাত ধরলে বা চুমু চুমু দিলে মানে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়, তো এরকম ভুল ধারণাগুলো আমাদের ছিল। আহ তারপর বড় হই, আমাদের যে সিলেবাস ওখানেও এত ভালো করে সেক্স এডুকেশনটা আসলে মানে ইনক্লুড করা হয় না, আর টিচাররাও কখনো এগুলো নিয়ে ডিসকাশন করে না। তো এগুলো ব্যাপার আমরা মোটেই জানতাম না, মোটেই বুঝতাম না। যা আমি বুঝতে পারছি, হতে পারে তখন আমার বয়স অন্তত 14 কি 15। ওইটা আমি অনেকটা কিউরিওসিটি ছিল ভিতরে যে জিনিসটা কি, সেক্স জিনিসটা কি। তো বলে আচ্ছা ঠিক আছে, ইন্টারনেটে গুগল আছে, গুগলে একটু সার্চ করে দেখি। তো সার্চ করার পরে যখন বুঝলাম, ব্যাপারটা বুঝলাম, তো ও আচ্ছা, এইটা তো আমার পছন্দ না, এটা আমি করতে চাই না, এটা অনেক ঘিনের ব্যাপার, এটা কেমনে করে মানুষ, এরকম এরকম মানে চিন্তা উঠলো। তখন আমার এটা ভালো করে সেন্সে আসে নাই যে এইভাবেই আসলে মানে রিপ্রোডাকশন জিনিসটা হয়। ওই টাইমে ওটা বুঝেন, পরে আরো ডিটেলসে গিয়ে বুঝলাম যে ও আচ্ছা এই ব্যাপার। কিন্তু আমি কখনো এটা করতে চাই না, আমার আমার এটা অনেক ঘিন করে, মানে আমার ভালো লাগে না, এটা আমার অনেক আনকমফোর্টেবল ফিল হয়। তো ওখান থেকেই আমার মানে এই সেক্সুয়ালিটির আগে আমি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা ডিসকভার করি বলতে, আমাদের তখন আমার এই দর্শকের সেক্সুয়ালিটির জন্য ব্যাপারে কোনো যদি আইডিয়া ছিল আপনি না। আপনি যদি একটু আমাদের দর্শকের জন্য সেক্স রিপালস ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করে বুঝান। সেক্স রিপালশন হচ্ছে যে যদি সেক্সের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট না থাকে, বা সেক্সের প্রতি একটা স্ট্রং নেগেটিভ ফিলিং থাকে, যে ঘিন জিনিসটা ফিলিংটা আপনি অ্যাসোসিয়েট করেন সেক্সের সাথে, তখন ওটাকে যে বলে যে আপনি ইউ ফিল রিপালসড বাই সেক্স, মানে আপনি ওই জিনিসটা পছন্দ করেন না, ওটার থেকে আপনি বিকর্ষণ বিকর্ষণ ওয়ার্ড একটা আছে, ওইটা ফিল করেন। তো এটা কিন্তু সেক্স একজন এসেক্সুয়াল যে শুধু সেক্স রিপালসড হয় এরকমও না, সেক্স ইনডিফারেন্ট হইতে পারে, আবার সেক্স পজিটিভও হইতে পারে। সেক্স ইনডিফারেন্ট আমি বলবো যে ওরা করলেও প্রবলেম নাই, না করলেও ওদের প্রবলেম নাই, মানে ওরা তো রিপালস না, যেটা করতে পারবে না, ঠিক আছে ওদের পার্টনারকে হ্যাপি করার জন্য হয়তো করতে পারবে, মানে সেক্সুয়াল রিলেশনশিপ রাখবে, কিন্তু ও যে নিজে ওটাতে ইন্টারেস্টেড ওরকম না, ওইটার ব্যাপারে একদম নিউট্রাল, ওটাকে ভালো মনে করে না, ওটাকে খারাপও মনে করে না, ওর ফিলিংস নিউট্রাল থাকে। আর যেটা পজিটিভ, ওরা বেশিরভাগ আমি বলবো যে ওরা হইতে পারে গ্রে সেক্সুয়ালে যারা পড়ে, ওরা অনেক সময় মানে ওদের হয়তো সেক্সুয়াল অ্যাট্রাকশনটা অনেক নর্মাল হেটারোসেক্সুয়াল বা হোমোসেক্সুয়াল মানুষদের মতো অত স্ট্রং হবে না, কিন্তু আছে, কিছু ডিগ্রিতে আছে, ওরা ওদের পার্টনারদের সাথে ক্লোজ ফিল করার জন্য অনেক সময় সেক্স অ্যাক্টিভিটিস গুলোতে পার্টিসিপেট করে নিজের ইচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা হয়তো আহ অনেক হবে না, মাঝে মাঝে। তো ওরা এক এক টাইমে ফিল করে সেক্সুয়াল অ্যাট্রাকশন, আবার এক এক টাইমে ফিল করে না, এরকম আছে। কিন্তু আমি আমার নিজে, আমি এটা জেনারেল একটা আইডিয়া আমার নিজের,
আমার ব্যাপারে আমি বলবো যে আমি হচ্ছে সেক্স রিপালসড, আমার মানে একদম পছন্দ না। তো ওইটা এইটার ব্যাপারে আমি ভালো করে আপনাকে বোঝাতে পারবো। এর জন্য আমরা যদি শব্দটাকে একটু বাংলায় বলি তাহলে হবে যৌন বিকর্ষণ। যৌন বিকর্ষণ মানে যে মানুষটা আমাদের সাধারণত আমাদের যে জিনিসটা হচ্ছে যে যৌনতা দিয়ে একটা মানুষকে ইমপ্রেস করা যায়, এই যৌনতার জন্য আকর্ষণ বোধ করা। আর এইখানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত ব্যাপারটা। যৌনতা জি যখনই হচ্ছে আসতেছে কোনো সম্পর্কে, সেই সম্পর্কটা বিকর্ষণে চলে যাচ্ছে, আকর্ষণ হবার ঠিক জি জি, বিপরীত ব্যাপারটা হচ্ছে। এবং বিপরীত আমি ব্যাপারটা। আমি যখন এই ব্যাপারগুলো নিয়ে আমি ব্যক্তিগত জীবনে হচ্ছে ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছিলাম, তখন ডাক্তার বলছিল যে তারা এরকম অনেক রোগী পান যাদের অনেকের এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল রিলেশনের পরে ওয়াইফ সঙ্গে সঙ্গে হচ্ছে হলো কাপড়টা ধুতে দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে গোসল করতেছে, সঙ্গে সঙ্গে বারবার মুখ ধুচ্ছে। মানে তাদের এই যে যে ঘেন্না লাগার যে অনুভূতিটা, এটা মানে প্রবল প্রবল থেকে প্রবলতর হয়। কেননা তারা যৌনতার সম্পর্কে একটা অসম্ভব অসুচিমূলক একটা অনুভূতি ফিল হয়, যেটাকে অনেক সময় আমাদের এখানে অনেকে আবার এটাকে এক ধরনের অসুস্থতা মনে করে। ব্যাপারটা একদমই অসুস্থতা না, ব্যাপারটা সম্পূর্ণভাবে একটা ওরিয়েন্টেশন। এই ব্যাপারটা কেন ওরিয়েন্টেশন, কেন অসুস্থতা না, এইটা যদি আপনি আরেকটু আমাদের সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাতে তাহলে খুব ভালো হতো। এটা না হওয়ার কারণ হচ্ছে, আমার একটা প্রশ্ন এটা থাকবে যে ওরা কি হিসাবে বেস করে বলতেছে যে এটা একটা রোগ। আমি, ইট উইল মেক সেন্স ওয়েন আমরা যদি বলি যে ওর পাস্টে একটা ট্রমা আছে, ওইটার সাথে ওর নেগেটিভ একটা অ্যাসোসিয়েশন আছে, সেক্সের সাথে ওর একটা নেগেটিভ অ্যাসোসিয়েশন আছে, ও এটা থেকে ট্রমা, ধরেন রেপ বা ধর্ষণ, ওই টাইমে ওই কেসে ওর ট্রমা ছিল, তাই ও এখন ওইটার কারণে ভয় পায়, ও করতে চায় না। কিন্তু যে কখনো সেক্স এক্সপিরিয়েন্স করে নাই, ফার্স্ট টাইম ওর এক্সপিরিয়েন্স ওর হাজবেন্ডের সাথে, ও, এটা অ্যাকচুয়ালি একটা সাইন, এই রিপালশনের একটা সাইন। এটা আমি একজনকে চিনি যে নিজে নিজেই এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছে। ও হচ্ছে যে অস্ট্রেলিয়ান, ও হচ্ছে হেটেরোম্যান্টিক, আমার মতো এরোম্যান্টিক না, বাট ওর ব্যাপারটা আমি মনে করি ইম্পর্টেন্ট, কারণ ও এগুলো এক্সপিরিয়েন্স করার পর এই যে হাত ধোয়া, মুখ ধোয়া, এই যে স্যানিটারি যে সব ও করতেছে, ও বলছে যে আমার করার পর আমার মানে আমি গোসল করে ফেলছি, আমার হাত পা ধুইছে, আমার মানে আর সহ্য হচ্ছে না। মানে আমি কিভাবে শুধু পারফরমেন্স প্রেশারটা ও মানে কেমনে করে মেয়েটাকে স্যাটিসফাই করে ও বাস চলে আসছে। মানে এইটা হচ্ছে যে ওর জন্য ফার্স্ট সাইন ছিল যে ও হয়তো মানে হেটারোসেক্সুয়াল না। তো এর একটা টাইম ছিল ইভেন হোমোসেক্সুয়ালিটিকে অসুস্থতা বলা হতো, এখন কিন্তু এটাকে আস্তে 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 সরাই দিছে। ডিএসএম, আমার না, ঠিক এসএডি টার্মিনোলজিটা বলে না, বলতে সাইকোলজি। একটা, হ্যাঁ হ্যাঁ, এসএডি নামে একটা হ্যাঁ হ্যাঁ, অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল অবস্থা। এখনো অনেক ডাক্তাররা কিন্তু সেক্স রিপালস মানুষদেরকে সেক্স অ্যাভার্সন ডিসঅর্ডার বলে থাকেন। এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে আমাদের খুব অ্যাওয়ারনেস তৈরি করার একটা ব্যাপার আছে, যে আসলে সেক্স জি জি জি, অ্যাভার্সন ডিসঅর্ডারের সাথে সেক্স রিপালস মানুষের কোনোই সম্পর্ক নাই। সম্পর্ক নাই। সেক্স রিপালশন হয়তো পারে ওরা ইন্টারচেঞ্জেবলি এটা ইউজ করতে পারে, যে যদিও ওদের এই ডিসঅর্ডারটার সাথে ওরা ইউজ করতে পারে যে আমি সেক্স রিপালসড, কিন্তু ওর ওই ডিসঅর্ডারটা আছে। প্রথম কথা, ওর পাস্টে কি কোনো ধরনের কোনো ট্রমাটিক ইভেন্ট আছে কিনা, এগুলো বোঝা উচিত। ডাক্তাররা এগুলো যদি ইনভেস্টিগেট করা ছাড়াই বলে যে তোমার এই ডিসঅর্ডারটা আছে, রিজন কি? যদি পাস্টে কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স নাই, ও বলতেছে যে ও এসেক্সুয়াল, তার মানে হচ্ছে যে ওইটা ডেফিনেটলি ওরিয়েন্টেশনের ব্যাপার। হ্যাঁ, মানে তার কারণ জন্ম মানুষ থেকে বেড়ে নিজেকে, ওঠার সাথে ব্যাপারটা সম্পর্কিত। সে সারাটা জীবনের হ্যাঁ শুরুতেই এই অ্যাট্রাকশনটা না ফিল করেই তো আসলে সে এই ব্যাপারটাতে নিজের হ্যাঁ স্ট্যান্ডটা সেই ফাইনালাইজ করতেছে। আর এমনিতে ব্যাপারটা। সেক্স রিপালসদের ক্ষেত্রে আরো কিছু ব্যাপার থাকে, যে জিনিসটা যে টেলিভিশনে আমরা পর্ন দেখাকে আসলে মানে অসম্ভব রকমের অপছন্দ করা। সেই সাথে ধরেন নেটফ্লিক্স এর ফিল্মে একটা রোমান্টিক সিনের সাথে যখন কিছুটা সেক্স সিন চলে আসে, সেই জায়গাটাতে মানে মূলত যেটা বলা হয়, যেহেতু আমি নিজে সেক্স রিপালস না, আমি সেক্স রিপালস ব্যাপারটাকে পড়ে শিখেছি, সেই জন্য আমি যেটুকু পড়ে জানি যে
যেহেতু এই ব্যাপারটা তার পার্সোনাল লাইফের সাথে সে কখনোই রিলেট করতে পারে না, এই ব্যাপারটা কোনো ফোবিয়া না, কোনো অন্য হুম ধরনের কোনো শাইনেস না, জাস্ট যে ব্যাপারটাকে সে রিলেট করতে পারে না ওই ব্যাপারটাতে আসলে সে কোনো আকর্ষণ বোধ করে না, তার কাছে এটা খুব বিরক্তিকর একটা অনুভূতি তৈরি করে। আপনার কাছে ব্যাপারটা কেমন? কে মানে একটা জিনিস আরেকটা জিনিস আমি বলবো যে আমার কিন্তু লিটারেচারেও রোম্যান্স জিনিসটা পছন্দ না। লিটারেচারে হুম হুম। কোন রকম ওকে, টিভি শোতে যদি থাকে, টিভি শোটা আমার ভালো লাগে, একটু যদি থাকে রোম্যান্স সিন গুলো ওকে। সেক্স সিন হচ্ছে বাদ দিলাম, সমস্যা নেই। ইংলিশ গুলো দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে এখন, ওগুলা যে কোনো সিনের মতোই লাগে। তো এই ব্যাপারগুলো, এই যে অনেকে বলে যে তুমি চাইলে পারো, এটা হইলে আমি অনেকদিন অনেক আগেই ট্রাই করতাম, এ তো কোনো কথাই ছিল না, কিন্তু আমি পারি না হিসেবে করতেছি না আমি। তো একটা জিনিসকে, একটা মানুষ নিজের লাইফকে নিজে কখনো ডিফিকাল্ট করতে চায় না। এসেক্সুয়াল, আপনার মনে হয় এসেক্সুয়ালরা নিজেদের লাইফকে ডিফিকাল্ট করতে চায় এসব করে? অবশ্যই না, ওরা ইজি লাইফ চায়। ওরাও চায় যে ওদের লাইফটা শান্তিতে কাটুক। তো এই এটা আপনি চিন্তা করবেন না যে কেউ এটা ঢং করতেছে বা এটা একটা শরমের কারণে বলতেছে। শরম আপনার সাথে মানে আমি, আমাকে অনেকেই বলতেছে এটা হয়তো এমনি মেয়েরা বলে। তো আমার এই ব্যাপার আর তো কি। আরো অ্যাডভান্স। আমার ব্যাপারটা তো মানে বাংলাদেশে আমি যতটা আর কি প্রকাশ্যে নুড ফটোগ্রাফি এবং আমার যে ফিল্মে সেক্সুয়ালিটি, আমার যে এই আর জিনিসটা কি। হতো যে ধরেন আমার কিন্তু নুডিটিতে কোনো অ্যাভার্সন নাই, আমি প্রচুর মানে আমার ধারণা আমার হইতেছে যে পৃথিবীতে তো আসলে একমাত্র মানুষ ছাড়া আর কেউ তো পোশাক আশাক পরে না, মানে গরু ছাগল মানে কাক মানে এভরিথিং মানে মুরগি হাঁস সবই তো আমরা নুডই দেখি, নুডের তো আমার মানে হুম আমি নুডিটিতে আমার খুবই ইনডিফারেন্ট ফিলিং মানে আহ আমি নিজে ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা এই জায়গাটাতে শেয়ার করতে পারি। আমি ব্যক্তিগত জীবনে নিজেকে সেক্স রিপালসড এবং সেক্স ইনডিফারেন্টের একটা মধ্যবর্তী অবস্থানে আহ নিজেকে ডিসকভার করি। আমি জীবনের একটা লম্বা সময় পার করে প্রথম আমি এটা উপলব্ধি করেছি আমি সেক্স এভার্স। এই জায়গাটা আমি একটু যদি ইলাবোরেট করি তাহলে আমার একটা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করতে পারি। আমি অনেক বেশি নুড ফটোগ্রাফি, নুড ড্রয়িং এগুলোর সাথে আমার একটা আমার কাজের ক্ষেত্রের একটা খুব বড় জায়গা ছিল এটা, এবং প্রচুর নুড মডেলের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো। এবং ব্যাপারটাতে আমার আমি জানি না, আমার ধারণা আমি একজন এসেক্সুয়াল বলেই হয়তোবা আমার সামনে অন্য মানুষরা নুড হিসেবে অনেক বেশি ফ্লেক্সিবল ফিল করত। এমন অনেকের ক্ষেত্রেই এমন হয়েছে, আমি যখন চারুকলা জীবনেও অনেকে আহ কারোর আমাদের চারুকলার যারা পেশাজীবী মডেল ছিলেন তাদের কোনো নুড ছবি তোলার ক্ষেত্রে অন্যদের চাইতে তারা প্রেফার করতো আমি যেন ফটোগ্রাফিটা করে দেই, কারণ তারা আমার সামনে খুব স্বস্তি ফিল করতো। এটার কারণ আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার অযৌনতা। যাই হোক, আমি ব্যক্তিগত জীবনে মানুষের নুডিটি বা টেলিভিশনে সেক্সুয়ালিটি দেখানো হচ্ছে এইগুলোর কোনোটাতে আমার কখনোই কোনো অস্বস্তি ব্যাপারটা ছিল না, এবং আমি নিজে পর্ন ব্যাপারটাকে খুব উপভোগ করি। কিন্তু আমার হঠাৎ লাইফে প্রথম কখন ফিল হলো আমি সেক্স অ্যাভার্স, একবার আমার একজন আত্মীয় সম্পর্কিত একজন আমার ফটোগ্রাফি স্টুডিওতে এসেছিলেন, এবং আমার অন্য সকল মডেলরা আমাকে খুব মান্য করে। আমি মূলত একটা ব্যাপারে আমি খুব ছুচিবায়ুগ্রস্ত ছিলাম, সেটা হচ্ছে আমার ফটোগ্রাফি কেউ যদি একটু মনোযোগ দিয়ে দেখে তাহলে হয়তো এটা বুঝতে পারবে। আমার কোনো মডেল কখনো অ্যাপিলিং কোনো এক্সপ্রেশন দিতে পারবে না, এটা একটা খুব বাধ্যবাধকতা ছিল। মানে সে সম্পূর্ণভাবে, অনেকে যেমন সেক্সুয়াল পার্টস গুলোকে ঢেকে রেখে ফটোগ্রাফি করে, আমি এটা খুব বিপক্ষে ছিলাম। আমি সব সময় বলতাম যে আমি কোনো বডি পার্টস কে ওই হাত দিয়ে ঢেকে রাখাটাই আমার এক ধরনের পর্নোগ্রাফি মনে হয়, বরঞ্চ আপনি একদম খোলামেলা থাকুন, এটা আমি খুব পছন্দ করি। কিন্তু চোখ মুখের এক্সপ্রেশনে কোন রকম একজন মানে স্বাভাবিক ভাবে একটা মানুষের সামনে আপনি দাঁড়ায় থাকলে আপনার মুখের যে এক্সপ্রেশন একদম স্বাভাবিক সেরকম এক্সপ্রেশন রাখবেন। তো আমার সব মডেলরা এটা মানতো। ওই আমার আত্মীয় সম্পর্কিত যে একবার আমার মডেল এসেছিলেন, মডেল মানে সে খুব চাচ্ছিলেন আমি তার কিছু ফটোগ্রাফি করি এবং আমি অ্যাগ্রি করেছিলাম।
তখন যেটা হলো, সে হঠাৎ অসম্ভব সিডাকটিভ আচরণ শুরু করছে, এবং সে ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনটায় আমি, মানে যখন সে ক্যামেরার দিকে তাকিয়ে সিডাকটিভ আচরণ শুরু করছে, আমার লাইফে প্রথম এরকম হঠাৎ করে হচ্ছে যে আমি মারাত্মক রকমের রিয়াক্ট করেছিলাম। মানে আমি এতটা রিয়াক্ট সাধারণত কখনো করি না। আমি একদম ক্যামেরা রেখে আমি ওই জায়গা থেকে চলে গেছিলাম। আমি বলছিলাম যে আমি আর একটা ছবিও তোমার চোখ তুলবো না, কারণ তুমি যে এক্সপ্রেশন দেখাইতেছো এই এক্সপ্রেশনটা আমি নিতে পারতেছি না। এবং আমি সেইখান থেকে বের হয়ে আমি খুব অস্বস্তি, আমার এত অসুস্থ লাগতেছিল, আমি বুঝতে পারতেছিলাম না আমার এরকম কেন লাগতেছে। তখন আমি এটা যখন কাউকে শেয়ার করছি, আমার একটা ফ্রেন্ড, মূলত আমাকে লাইফে অনেক মিসগাইড আমার এই ফ্রেন্ডটা করছে, সে আমাকে বলছে যে আসলে তুমি হয়তো স্বীকার করতেছো না, বাট তোমার ভিতরে একটা কনজারভেটিভ ব্যাপার আছে। তোমার ওই আত্মীয় সম্পর্কিত কারোর আসলে তুমি হয়তো নুড ছবি তুলতে স্বতঃস্ফূর্ত বোধ করছো না। পেশাদার মডেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমার আসলে যেহেতু তোমার রিলেটিভ, সেজন্য তোমার অসুস্থ লাগতেছে। কিন্তু আমি একদম ক্লিয়ার ছিলাম যে এই ধরনের কোনো ব্যাপার এখানে কাজ করছে না, সামথিং এলস। আমার, মানে আমি বহু বছর কিন্তু নুড ফটোগ্রাফি করছি, আমি কোনোদিন এই ফিলিংসটা হয় নাই ওই একদিন। এবং আমি এত নিজেও হচ্ছে তখন আশ্চর্য হয়ে গেছি যে আমি আর সহ্য করতে পারতেছি না, এরকম আমার কেন লাগতেছে। পরে আমি, এটা কিন্তু বহু বছর, মানে এটা কত বছর আগের কথা, আমার ধারণা এটা 2013 সালের কথা বা 14 সালের কথা। আর আমি এটা রিলেট করতে করতে আমার মনে হয় যে 2019 সাল 20 সালের মতো সময় লাগছে যে আমি আসলে এই সেক্স অ্যাভার্স বইলা হচ্ছে আমার এই ফিলিংসটা হয়। যেহেতু একটা লম্বা সময় এলজিবিটি কিউ কমিউনিটির সাথে ছিলাম, আমি অনেক গেদের পার্টিতে অ্যাটেন্ড করেছি, এবং অসম্ভব সিডাকটিভ আচরণ তখনও ওদের ভিতরে যখন দেখেছি, আমি দেখেছিলাম যে ওই সেম রকমের অসুস্থ, মানে শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি আর টলারেট করতে পারছি না, এরকম অনুভূতি আমার হচ্ছে। তখন আমি এই ব্যাপারটা রিলেট করতে পারছিলাম যে আসলে আমার সামনে, মানে টেলিভিশনে ভিন্ন আরেকটা জায়গায় দূরে অন্য কেউ কারোর দিকে ভঙ্গি করে সিডাকটিভ আচরণ করতেছে, আমার কোনো সমস্যা নাই। বাট যখন কেউ আমাকে ইন্ডিকেট করতেছে আমার সামনে, আমার দিকে ইঙ্গিত করে সিডাকটিভ আচরণ করে, এই জিনিসটাকে আমি এক বিন্দু পরিমাণ টলারেট করতে পারি না, আমি সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যাই। এই জায়গাটা আমি একটু এই জন্য ইলাবোরেট করে বললাম যে সেক্স অ্যাভার্স ব্যাপারটা কি, এটা যদি কেউ একটু বুঝতে পারে, মানে একটা সেক্স সিন টেলিভিশনে হচ্ছে, সেটাকে আমি রিলেট করতে পারতেছি না, আকর্ষণ বোধ করতেছি না, এটা এক ধরনের অনুভূতি, এটা অনেকের ক্ষেত্রে হয়। কিন্তু সেক্স অ্যাভার্স হয়ে যাওয়ার যে ব্যাপারটা, অসুস্থ হয়ে যাওয়া, রেগে যাওয়া, আমার মাঝে মাঝে মারতে ইচ্ছা করে, এরকম রকমের অনুভূতি হওয়া, এই অনুভূতিগুলো যখন হয়, এই ব্যাপারগুলোকে কিন্তু একটু গুরুত্ব সহকারে নেবেন। এবং আমাকে যেরকম আমার চারপাশে অনেক বন্ধু বান্ধব সব সময় মিস গাইড করেছে, তাদের এই ব্যাপারে কোনো এডুকেশন না থাকার কারণে হয়তো আপনাদেরকেও করবে, বাট সেলফ এডুকেট হওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। এই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকবেন, কারণ একজন সেক্স অ্যাভার্স মানুষের জন্য একটা বৈবাহিক সম্পর্কে যাওয়া বা ওই অ্যালোসেক্সুয়ালদের সাথে একটা রিলেশনশিপে যাওয়া কিন্তু অলমোস্ট অসম্ভব একটা ব্যাপার। সেজন্য এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা অবহেলায় যদি কেউ দেখেন, তাহলে এর জন্য নিজেকে এবং সাথের মানুষকে অনেক সাফার করতে হতে পারে। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আমাদের বন্ধুরা যদি সবসময় সচেতন থাকেন, অনেক বড় সমস্যা থেকে বেঁচে যাবেন। আমার কাছে হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে চাই না। অন্যজনে করুক, আমার কোনো প্রবলেম নেই। টিভিতেও আমার মানে যদি সিন গুলো থাকে, সেক্স সিন গুলো থাকে, আমার ওইটা তো অত ইস্যু নাই। ইভেন পর্নের মধ্যেও আমার কোনো ইস্যু নাই। কিন্তু আমি নিজেকে, ধরেন অনেকে আছে না পর্ন দেখতেছে, আমি যেটা শুনছি, ওরা ছেলেদের এক্সপিরিয়েন্সটা বলি, মেয়েদেরটা আমি জানি না এত বেশি। ওরা নিজেদেরকে অনেক সময় ওই অ্যাক্টর যারা আছে ওদের প্লেসে নিজেদেরকে অনেক সময় ইমাজিন করে। আমি ওটা করতে পারি না, আমার কাছে ওই ব্যাপারটা একটু অদ্ভুত মনে হয়। কিন্তু আমি অন্যজনে করতেছে, আমার কোনো প্রবলেম নাই, ইস্যু নাই। কিন্তু আমি নিজে পার্টিসিপেট করব না, হুম। এটাই। ওইখানেই আমার রিপালশন। যদি তুমি অন্য কারোর সাথে সেক্সুয়াল রিলেশনশিপ রাখো, আমার কোনো ইস্যু নাই। কিন্তু আমার আমার দিকে ওই অ্যাটেনশন গুলো ডাইরেক্ট করো না, ওটাই। হুম। আমি আনকমফোর্টেবল ফিল করি।
আর এই ক্ষেত্রে তো আমার মনে হয় আপনার জন্য একদিক থেকে একটা লাকি ব্যাপার হচ্ছে হলো অ্যারাবিক ফিল্মে তো সাধারণত বোধহয় মানে সেক্স রিলেশনশিপের এই এই পর্যায়গুলো কখনো এই দেখানো হয় না। দেখানো হয় না, হ্যাঁ হ্যাঁ, এখানের মধ্যে মুসলিম কান্ট্রি তো এখানে সেন্সরশিপ ব্যাপারটা একটু সিরিয়াসলি নেয়। তো এসব এগুলা তেমন একটা দেখা, কিন্তু ধরেন অ্যারাবিক একটা ফিল্ম যাদের এখানে আসলে কোনো সেক্স সিন নাই বা কোনো হুম, কিসিং সিন নাই, বাট সেইখানেও যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কিন্তু আসলে আমাদের নিজেদেরকে আমরা ওই রিলেশনশিপকেও রিলেট করতে পারি না। আমাদের ওইখানেও এক ধরনের খারাপ লাগার জায়গা হচ্ছে, ওইখানে আসলে আমরা নিজেদের রিপ্রেজেন্টেশন কখনো দেখি না, কারণ সেখানে দেখি না, সেক্স হ্যাঁ। সিন দেখানো না হইতে পারে, কিন্তু তাদেরও যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ, রিলেশনশিপের আলটিমেট গোলটা একটা অ্যালোসেক্সুয়াল রিলেশনশিপ গোল। এবং সেই রিলেশনশিপটাতে সেক্স দেখানো না হইলেও সেইখানে যদি একটা মানুষ সেক্স রিপালসড হয়, তাকে কিন্তু ঠিকই সেক্স ট্রেমিং করা হয়। এরকম হয়তো তাদের কালচারটাতে আরো অনেক বেশি সেক্স ট্রেমিং এর ব্যাপারটা আছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ। আমি বলবো যে ছেলেদের ব্যাপারটা আমি বলবো, মেয়েদের ব্যাপারে মেয়েরা আসলে কন্ট্রাডিক্টরি কেন আমি জানি না। আসলে মেয়েরা যদি সেক্সুয়াল ড্রাইভ এক্সপিরিয়েন্স করে কারো হয়তো বেশি, ওইটাকে সেম করা, কিন্তু ছেলেদের যদি থাকে ওটাকে নর্মাল বলা হয়। ছেলেদের যদি আবার সেক্স ড্রাইভ না থাকে ওটা নর্মাল বলা হয়। মেয়েদের যদি আবার কম থাকে তো এটাকে নর্মাল বলা হয়। মানে এই একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার আছে এখানে। আর এই যে যেটা রিপ্রেজেন্টেশনের কথা বলছেন ওইটাও ঠিক। এটা আলটিমেটলি আমরা রিলেট করতে পারি না। আমার আসলে একটা টাইম ছিল আমি রোমান্টিক রিলেশনশিপকে মানে আইডিয়ালাইজ করতাম। একটা টাইম ছিল মানে এটাকে আমি আমার যেরকম আমি মনে করতাম, আমি যে ধরনের রিলেশনশিপ চাই ওরকম মনে করতাম, কারণ আমি সেক্স সিন গুলোতে দেখতাম না, আমি সেক্সের ব্যাপারে কিছুই জানতাম না। আমি জানি যে ওরা একজন একজনকে পছন্দ করে, একজন একজনকে সাথে ভালো সম্পর্ক আছে তাই ওরা বিয়ে করতেছে। এই যে তো লজিস্টিক্স, এই সেক্স এর ব্যাপার, এই বাচ্চা কাচ্চা, এইগুলো আমার মাথায় কখনো আসে নাই যে এইগুলা কিছু ব্যাপার আছে। তো যখন থেকে আমি বুঝতে পারছি, যখন প্রথম আমি বুঝলাম সেক্স জিনিসটাকে বুঝতে পারছি, তখন আমার একটু এই ইভেন লিটারেচার, টিভি টিভি এগুলোর এইসব ওখানে রোম্যান্স গুলোর প্রতিও আমার একটু ঘিন চলে আসছে। এখন অবশ্যই অত বেশি না, এখন আমি মানে দেখতে পারি কিন্তু তবু দেখার ইচ্ছা নেই, আমার রোম্যান্স সিনও ভালো লাগে না। হ্যাঁ, এবং আপনি তো মূলত হচ্ছে অ্যারোম্যান্টিক সেক্স রিপালসড। হ্যাঁ, অ্যারোম্যান্টিসিজমটাকে একটু আপনি যদি ব্যাখ্যা করতেন যে অ্যারোম্যান্টিক ব্যাপারটা কি? অ্যারোম্যান্টিক হচ্ছে যে আমার রোমান্টিক কোনো অ্যাট্রাকশন ফিল হয় না কারোর প্রতি। রোমান্টিক অ্যাট্রাকশন এখন আমার পার্সোনালি ডিফাইন করতে একটু কষ্ট হয়, কারণ আমি নিজে কখনো ফিল করি নাই। আমারটা বেশি ফাইনালাইজ আমি বলি, আমারটা এ কারণে হয়েছে যে আমি ব্যাপারটা বুঝার পরও এই মানে আমি তখন ওই সেক্সুয়ালিটি ডিসকভার করার আগেই আমার কাছে একজন অ্যাকচুয়ালি আমার চেনা একজন মানুষ, ওর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল। ও আমাকে বললো যে ও আমাকে পছন্দ করে, রোমান্টিক্যালি পছন্দ করে। হুম। তখন আমার কাছে একটু ওর সাথে আমি অনেক কমফোর্টেবল ফিল করতাম, কিন্তু ও ওটা বলার পর আমার কাছে তখন একটু আনকমফোর্টেবল ফিল হওয়া শুরু হয়েছে। তখনই আমার কাছে, তখন ওটা আমার জন্য ইন্টারেস্টিং ফিল হয়েছে যে আমি, ও তো আসলে তো মানে বিকট ধরনের দেখতে ছেলে না, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে, ছেলেটাকে আমি পছন্দও করি, কথাবার্তা বলতে ভালো লাগে, কিন্তু আমার এমন রিয়াকশনটা কেন? মানে তখন আমার কাছে আমার নিজের রিয়াকশনটা অনেক ইন্টারেস্টিং ফিল হয়েছে। তো তারপরে ওকে আমি বলছি যে দেখো পসিবল না আমার সাথে, আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে দেখি, তো আমি তোমার সাথে ফ্রেন্ডশিপই রাখতে চাই, আমি এর থেকে বেশি আমার থেকে এক্সপেক্ট করিও না। তো তারপর এই এই তখন থেকে আমার একটা মাইন্ডে একটা ঢুকছে যে কেন আমার এরকম রিয়াকশন। অ্যাকচুয়ালি তখন আমি চিন্তা করলাম পাস্টে আমার এরকম কিছু ছিল কিনা। তো আমি পাস্টে দেখলাম যে আমার এস্থেটিক অ্যাট্রাকশন যেটা বলে যে মানে একজন মানুষের মানে মানে দেখতে অবজেক্টিভলি অ্যাট্রাক্টিভ, মানে ওকে ওর চেহারা হয়তো সুন্দর, ওর ফিগার হয়তো সুন্দর, এই এতটুকু মানে ওইটার প্রতি আমি একটা অ্যাট্রাকশন ফিল করতাম। এটা বেশি দিনের জন্য টিকতো না, কয়েকদিন পর ওকে দেখতে দেখতে আমার মানে আমি ইউজ টু হয়ে যেতাম, আমার আর ওটা ফিল হইতো, ওদের প্রতি এত কিছু ফিল হইতো না। তো আমি তখন চিন্তা করলাম যে ব্যাপারটা কি আসলে। আমি দেখি যে আমার আশেপাশে মেয়েরা কেউ যদি কারো উপর ক্রাশ ওরা পাগল হয়ে যায় একরকম।
মানে বোকা হয়ে যায়, চালাক থেকে চালাক মেয়েরাও বোকা হয়ে যায়। তো আমি বলছি, ব্যাপারটা কি আসলে, আমি একটু দেখি। তো ইন্টারনেটে গেলাম, একটু রিসার্চ টিসার্চ করার পরে এই সেক্সুয়ালিটি টার্ম যখন আসলো, এটার এক্সপ্লেনেশন দেখলাম, তখন আমার অনেক একটা বড় রিলিফ ফিল হয় যে হ্যাঁ, এই তো আমি এটার সাথে রিলেট করি। এটা হচ্ছে আমি হচ্ছে যে এই সেক্সুয়াল, তাই আমার এরকম রিয়াকশন, এটা আমার নর্মাল রিয়াকশন। তখন হুম, আসলে এই concept- কিন্তু আহ, যা আমি বুঝলাম, মানুষ আমার আশেপাশে যারা মানে কারো সাথে প্রেম করছে বা কাউকে ডেট করতেছে, ওদের থেকে যা একটু বুঝলাম তা হচ্ছে যে একটা স্ট্রং ফিলিং অফ অ্যাট্রাকশন, ওদের প্রতি সবকিছু জানা, ওদের সাথে থাকা, ওদের সাথে মানে ঘোরাফেরা করা, ওদেরকে 24টা ঘন্টা ওদের মানে ওদের সাথে থাকতে চায়, ওদের সাথে মানে রিলেশনশিপ করতে চায়, ওদের ব্যাপারে সবকিছু জানতে চায়, এরকম একটা স্ট্রং ফিলিং একটা এটা বায়োলজিক্যালও কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু ওই জিনিসটা মানে আমার একটু বুঝতে কষ্ট হয়। আর আমারটা আমি বলবো যে আমি ওই ধরনের কোনো কিছু ফিল করি না। আমি যদি কাউকে পছন্দও করি, এট বেস্ট আমি ওদের সাথে ফ্রেন্ডশিপ রাখবো, কখনো ওদের হাত ধরবো, ওদেরকে হাগ দিব, চুমো দিব। এই জিনিসটা, এই রোমান্টিক অ্যাট্রাকশনের মধ্যে অনেকে বলে যে ওদের কাছে হয়তো এই হাগ করাটা আর মানে কিসিং করাটা ওদের কাছে ভালো লাগে, কিন্তু ওর বেশি ওরা করতে চায় না। তো আমার ওই ধরনের আবার ওইরকম কোনো ফিলিং হয় না কারোর প্রতি। হ্যাঁ, আমি ওদের সাথে আমার যদি কারোর সাথে ভালো একটা রিলেশন হয়, যে ওর সাথে আমি লং টার্ম রিলেশনশিপটা মেনটেন করতে চাই, ওদেরকে আমি লং টার্ম আমার লাইফে রাখতে চাই, এটা একটা ফিলিং। আসলে এটাকে কুয়ার প্লেটনিক যেটা আমরা ফিল করি, সেটা হচ্ছে যে বলা বেস্ট ওয়ে টু এক্সপ্লেন ইজ এটা প্লেটনিক আর রোমান্টিক অ্যাট্রাকশনের মাঝখানে কোথাও পড়ে, হুম। এদের মানে এর মিডলে। এটা একদম মূলত প্লেটনিকও না, মূলত একদম তাহলে রোমান্টিকও না। আপনি হচ্ছেন সেক্স রিপালসড, সেই সাথে আপনি টাচ রিপালসড এন্ড কিস রিপালসড, সকল টাচ ধরনের। টাচ টাচ রিপালস এর মধ্যে আমি আরেকটু ব্যাখ্যা করি। টাচ রিপালস বলতে আপনার ইন্টেনশন কি, যখন আপনি আপনি যদি আমাকে ফ্রেন্ড হিসেবে, একটা ইন্টেনশন আছে না একজনের টাচের হুম, হুম, পিছনে, কেউ তোমাকে রোমান্টিক্যালি যদি আমাকে রোমান্টিক্যালি টাচ করে, তখন আমার আনকমফোর্টেবল। কেউ যদি আমার ফ্রেন্ড সার্কেলে, আমি ওর সাথে অনেক কমফোর্টেবল, ওর সাথে আমার একটা ক্লিয়ার বাউন্ডারি আছে যে আমরা ফ্রেন্ডস, হুম, নট মোর দ্যান ফ্রেন্ডস, তখন ও যদি আমাকে কাঁধে একটু হাত দেয়, আমার একটু ফোর আর্মের মধ্যে হাত রাখে, আমার তো হ্যান্ডশেক একটা করে, আমার তো কোনো প্রবলেম না, হাগও করতে পারি, সমস্যা নেই। মেয়ে হই। হুম, যদি আমার ওইরকম কমফর্ট ফিল হয়, আমি হয়তো বেশি থেকে বেশি হাগ করব, কিন্তু রোমান্টিক ভাবে না, মানে প্ল্যাটনিক ভাবে। হুম। প্ল্যাটনিক হাগ যেরকম একটা নর্মাল হাগ, বেশিক্ষণ হাগ করে না, ওই ওই ধরনের টাচ ঠিক আছে, কিন্তু ওর থেকে বেশি আমার আর পসিবল না, আমার তখন রিপালশনের এরিয়াতে চলে যাবে। বেসিক্যালি আমার ফেসের নিচে আমার চাই না কেউ টাচ করুক আমাকে হুম। বেশি একটা। কিস তো একদমই না, কিসের প্রতি আমার আবার একটু রিপালশন আছে, এটা আমি বলবো। টাচের মধ্যে ডিপেন্ডস, পার্সন টু পার্সন। এতে লিবিডো নিয়েও কিছু কথাবার্তা আসলে ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি সেক্সুয়ালিটির মধ্যে। কারণ অনেকে মনে করে যে তুমি যদি এসেক্সুয়াল, তোমার একদম সেক্স ড্রাইভ নেই, একদমই নেই, মানে কোনো ইন্টারেস্ট নাই, মানে লিবিডো আর লিবিডো আর সেক্সুয়াল অ্যাট্রাকশনের মধ্যে ডিফারেন্স এটা হচ্ছে যে লিবিডো জিনিসটা ন্যাচারাল একটা জিনিস, একটা রিয়াকশন। ছেলেদেরকে টাকে দিয়েই বেশি ইজিলি বোঝানো যায়, মেয়েদেরটা অনেকে মেয়েদের সেক্সুয়ালিটিতে এখনো মানুষে বুঝে না, মেয়েরা নিজেরা বুঝে না, অন্য অন্য মানুষের কথা কি বলবো। তো ছেলেদেরটা দিয়ে যেমন ওদের যদি মানে মর্নিং ইরেকশন, যেটা এটা হচ্ছে যে ওদের ন্যাচারাল এমন একটা লিবিডো, এটা ওদের লিবিডো আছে, ওদের এটা ন্যাচারাল একটা রিয়াকশন, এটা হয়। তার মানে এটা না যে ওরা হঠাৎ কোনো একটা মেয়ের প্রতি অ্যাট্রাকশন তাই তার কারণেই হচ্ছে, মানে একজনকে হুম। দেখে ওর প্রতি আমার অনেক সেক্সুয়াল, ওর সাথে আমি করতে মানে সেক্সুয়াল রিলেশন রাখতে চাই, ওটা হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশন। একটা স্পেসিফিক মানুষের প্রতি যখন ওই ধরনের ফিলিংস, আর ওইটা একটা ন্যাচারাল রিয়াকশন, যেটা ন্যাচারাল একটা রিয়াকশন, এটা কারো কোনো মানুষের সাথে বা কোনো বস্তুর সাথে রিলেটেড না। এটা তোমার ন্যাচারাল একটা রিয়াকশন, এটা বায়োলজিক্যাল একটা রিয়াকশন হইতেই পারে। একটা হয়তো কোনো ওই ধরনের সিন আসলে ওইটা হইতেই পারে, কারো কারো হয়, কারো কারো হয় না।
এটাই আর কি। হুম কিন্তু হুম। তার মানে যদিও কারো লিবিডো থাকলে ও যে সেক্সুয়াল না এমন না। এগুলো অনেকে ব্যাপারটা আমি দেখছি, এটা বুঝতে পারে না অনেকেই এই জিনিসটা তো এই জায়গাটাতে যেটা যে ছেলেদের যেমন হচ্ছে মর্নিং ইরেকশন, মেয়েদের ইরেকশন আমি পার্সোনালি যেটা এক্সপেরিয়েন্স করি, আমি অন্যদের ব্যাপারটা বুঝি না। যেমন পিরিয়ডের মানে পূর্ববর্তী কয়েকদিন, পিরিয়ডের কয়েকদিন এবং পিরিয়ডের পরবর্তী কয়েকদিন, এই কয়েকদিনের হ্যাঁ যে সময়টা, এই সময়টা দেখবেন যে এক ধরনের একটা বডিতে এক ধরনের লিবিডোর একটা ফিল হয়, মানে থাকে, নিজের হ্যাঁ এটা শরীরটা নিজে টাচ করলেও অন্য সময়ের থেকে এই সময় শরীরটা টাচ করলে একটা ডিফারেন্ট একটা ফিলিং হয়, মানে নিজের শরীরের হ্যাঁ ভিতরেই একটা ফিলিং কিন্তু কাজ আমি করে। হ্যাঁ আমি মনে করি মেয়েদের জন্য এই ধরনের এক্সপ্লোরেশনটা ইম্পর্টেন্ট। আমার নিজেরও এই ধরনের ফিলিংস গুলা আছে, মানে লিবিডো জিনিসটা তো আমারও আছে। তো আমি আরেকটা একটা টার্ম আমি কোথায় দেখছিলাম ইন্টারনেটে, বলে সেলফ সেক্সুয়াল, যেটা হুম ওরা নিজেদের সাথে এগুলো এক্সপিরিয়েন্স করতে হবে কিন্তু অন্যদের প্রতি কোনো হুম। অ্যাট্রাকশন নেই, এগুলো করার কোনো ইচ্ছা নেই। এ- এইটাই মানুষ মানে ডিফারেন্সিয়েট করতে পারে না যে লিবিডো জিনিসটা রিলিভ, ওই নিজের রিলিভ করাটা আর সেক্সুয়াল অ্যাট্রাকশনটা কি, ওটা বেশ কোনটা কি এটাই বুঝে না। তো যখন ওটা ওরকম বলে বলে তার মানে হচ্ছে যে ওদের ওই আন্ডারস্ট্যান্ডিংটাই নেই যে দুটোটা কেন সেপারেট। ওদেরকে ওদের থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না আসলে। আর আমি যেরকম দেখছি যে এত ইজি না ওরা এটাকে একসেপ্ট করে। এরা যদি আলটিমেটলি এটা একসেপ্ট করে নিতে হবে ওদেরকে যে সেক্সুয়ালিটি একটা রিয়েল ওরিয়েন্টেশন, আমরা বুঝি না বুঝি ইট এক্সিস্ট, এটা আমরা একসেপ্ট করে নিতে হবে। এটা আমাদেরকে, এটা কারো কোনো ক্ষতি করতেছে, কোনো ক্ষতি করতেছে না, এত টেনশন কি জন্য বাবা? আমি করি না করি, কারোর প্রতি আমার অ্যাট্রাকশন আছে নাকি নাই, তোমার এত টেনশন কি জন্য? তোমার ভালো জানো যে আমার ভালো হচ্ছে এখানে, তুমি আর উল্টা আমাকে ডিপ্রেসড করে দিচ্ছ। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে অনেকেই একটা জিনিস বলে যে আপনি হয়তো ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করলে আপনার অনুভূতিটা ডিফারেন্ট হবে, এরকম কি আপনাকে কেউ কখনো বলেছে? এটা অনেকেই বলে। এটাই বুঝলাম ও না। মানে ওইটাই না, অনেকেই আসলে ইভেন এসেক্সুয়ালদের মধ্যেও আমার মনে হয় যে রোমান্টিকটা ওদের বুঝে আসে না অনেক সময়। হুম। যারা কনফিউজড মেইনলি, যারা শিওর এসেক্সুয়াল ওরা না, যারা কনফিউজ মেইনলি ওদের সাথে আমার ডিল করতে একটু টাফ টাফ ফিল হয়, কারণ ওরা নিজেরা নিজেদেরকে বোঝে না। আচ্ছা নিজেকে নিজে বুঝো না, আমাকে আমার নিজের সেক্সুয়ালিটি ব্যাপারে ডাউট ফিল করাতে চায় আবার। মানে না হয়তো তোমার এটা তুমি করলে বুঝতে পারছো ভাই, আমি পায়খানাও কোনোদিন খাইনি, কি খাই ট্রাই করবো টেস্ট হয় কিনা, টেস্ট আছে কিনা। তো এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। তো এই যে আমাকে অনেকেই বলে, আমি একটু বিরক্ত হয়ে গেছি কথা বলতে, তুমি ট্রাই করো না কেন কোনোদিন? আমি বলছি একটা জিনিস সবসময় পছন্দ কি অপছন্দ এটা ট্রাই করতে হয় না, এটা সবসময় ট্রাই করতে হয় না। মানে এরকম অনেক ব্যাপার স্যাপার হয়েছে, তারপর অনেককে বুঝাইতেছে যারা বুঝে না। অনেক সময় জিজ্ঞেস করে, অনেক রুড কোয়েশ্চেনও জিজ্ঞেস করে অনেক সময়, যে তুমি মেয়েদের সাথে ট্রাই করছো কিনা। আমি বলছি বাবা তুমি বলতে হবে না, আমার কাছে চান্স ছিল যখন করার, না আমি করিনি কারণ আমি ইচ্ছে ইচ্ছে ছিল না। এই 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 আর কি। তারপর আমি একদিন বললাম যে আমার থেকে মানে গিয়ে রোম্যান্সটা এত এত প্রবলেম মনে হয় না, আমি ওটা পড়তে পারি, আমার কোনো ইস্যু ফিল হয় না। তো একজনকে আমি একদিন বলছি যে আমি পড়ি, তো বলছে তুমি কি মনে হয় অ্যানাল সেক্স ট্রাই করতেছো। আমি বলছি যে তো তোমরা যখন লেসবিয়ানদের পর্ন দেখো তোমরা কি লেসবিয়ানদের মতো ওই ক্রিস ক্রস ট্রাই করতে চাও, ওটার কারণেই দেখো নাকি? তো ও বললো যে ও আচ্ছা বুঝলাম বুঝলাম। আমি বলছি যে ওই তো এই ব্যাপার। মানে অনেক আজগুবি ধরনের অনেক এক্সপিরিয়েন্স আমার হয়েছে অনেক মানুষের সাথে। এইসব মানুষের সাথে কন্ট্যাক্ট বেশি দিন না হলে যে কয়েকটা আমি এক্সপিরিয়েন্স হয়েছে ওগুলা বলার মতো আর কি। বুঝানোর পর যদি তোমরা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ানে চলে যাও তখন আর আর ভালো লাগে না। ওরা বেশি ওভার ইগার, ওদেরকে আমি একদিন মাত্র মেসেজ করলাম ঠিক আছে একটু টাইম যাইতে দাও, আবার নেক্সট ডে মেসেজ করলো, বলার মতো কিন্তু কিচ্ছু নাই। একটা টপিক একটা স্পেসিফিক, আমার কাছে আসলে মানে ক্যাজুয়াল কনভারসেশনও করতে পারি কিন্তু প্রত্যেক দিন আমার করা সম্ভব না। যদি বলার কিছু একটা থাকে ঠিক আছে বাবা বলো,
ইম্পর্টেন্স কথা বলে র্যান্ডম হাই হ্যালো কেমন আছো ভালো আছো এতটুকুতে দরকার নেই প্রত্যেকদিন জিজ্ঞেস করা। করো তোমার নিজের ব্যাপারে কনভারসেশন, যেটা কন্টিনিউ করা, যে টপিক বাইরে করে কথা বলা, ওইটা অনেকে পারে না। তো কিন্তু ডেইলি মেসেজ করবে কিন্তু। আচ্ছা, আপনি এমনিতে তাহলে কত বছর বয়সে প্রথম ডিসকভার করলেন, এবং আপনি মানে আহ কিভাবে পারিবারিক ভাবে এই ব্যাপারটা আপনার মা বাবা এদেরকে জানালেন? আমি যখন প্রথম ডিসকভার করছি এই সেক্সুয়ালিটির ব্যাপারে, তখন আমি 18 ছিলাম। 18 ছিলাম তখন। আমি ডিসকভার করার পরেও আসলে কারোর সাথে আমি শেয়ার করি নাই, ইভেন অনলাইনেও করি নাই। আমার, হ্যাঁ, পার্সোনালি হয়তো আমার বোনের সাথে করছি, তাও 1-2 বছর পরে। আর ওর সাথে করার পরে ও এটাকে নর্মালি নিছে, কারণ ও অলরেডি অলরেডি এলজিবিটির ব্যাপারে আমরা দুজনেই অনেকটা ওপেন মাইন্ডেড, এটার ব্যাপারে আমাদের একটা অ্যাওয়ারনেস আগে থেকেই ছিল। তো এই সেক্সুয়ালিটি জিনিসটা যখন আমি বলছি, যেহেতু আমি নিজে ওর বোন, ও এটাকে একসেপ্ট করছে যে ঠিক আছে, তোমার এটা যেহেতু তোমার ওরিয়েন্টেশন, ইটস ফাইন, আমি তোমাকে সাপোর্ট করি। তারপর আমার বাবা মার সাথে যেভাবে বলছি, আমার বাবাকে আমি অ্যাকচুয়ালি এক্সাক্ট ওয়ার্ডে বলি নাই যে আমি ইসেক্সুয়াল। এটা আমার বাবা অন্যদের মধ্যে দিয়ে শুনছে, যেহেতু ফ্যামিলির ইনভলভ ছিল। 2017 কি 16-এ বলতে গেলে, 18 আমি ছিলাম 2010-এ যদি বাইর করি, তখন 6 বছর পর। এই 6 বছর পরে একটা বিয়ের যখন ব্যাপার ছিল এখানে, বিয়ের একটা প্রপোজাল আসছিল আমাদের কাছে। তো আমি ওই টাইমে চিন্তা করলাম, একটু ওপেন মাইন্ড নিয়ে গেছি আমি, যে দেখি আমি ছেলেটার সাথে ডিসকাস করি, ছেলেটা যেহেতু শিক্ষিত, একটু ডিসকাস করে দেখি, ওর সাথে বলে দেখি ওর রিয়াকশনটা কি। আমি তাই আমার প্যারেন্টসকে বললাম যে দেখো, তোমরা বেশি কথাটা বাড়াইও না, আমাকে আগে ছেলেটার সাথে কথা বলতে দাও। আমি ফোন নাম্বার দিছি, কিন্তু ওরা কোনো রেসপন্ড করে নাই। ছেলেদের পক্ষ থেকে ওরা ট্রাই করে নাই আমাকে রিচ আউট করার। তো পরে হয়েছে কি, আমরা বাংলাদেশে গেছি ওদের সাথে দেখা করার জন্য, পুরো ফ্যামিলির সাথে দেখা করার জন্য। ওই স্টেজে যে ওরা কতটুকু আগাইছে আমি জানতাম না, আমাকে বলে নাই। ওরা শিওর ছিল যে এখানে আমার বিয়ে হয়ে যাবে। তো ওখানে গিয়ে যখন ছেলেটার সাথে আমি কথা বললাম, আমি তখনও বলি না আমার আম্মুকে যে আমার আমার আমি সেক্সুয়াল, যে আমার শারীরিক সম্পর্ক রাখার কোনো ইচ্ছা নেই। তো তখন আমি ছেলেটার সাথে একবারে প্রথমে একদম শেয়ার করি ব্যাপারটা। ছেলেটার সাথে আমার কথা এটা হয়েছিল যে দেখো, আমি তোমার সাথে এগুলো শেয়ার করতেছি, কিন্তু সবাইকে কিন্তু এটা প্রচার করিও না। হুম। কারণ আমার একটা ধারণা ছিল যে ছেলেটা বুঝুক না বুঝুক, ওর ফ্যামিলি মেম্বাররা কিন্তু বুঝবে না, আমার ফ্যামিলি মেম্বাররাও বুঝবে না। হুম। কিন্তু ছেলেটা করলো কি, ওর সাথে কথা বললাম, তারপর ওকে মানাও করলাম। যখন মানা করছি, এই জিনিসটা ইনভেস্টিগেট করতে গেছে রিলেটিভরা, ও কি করছে, ও পুরো সব মেসেজ আমাদের দেখা দিচ্ছে। তো ওখান থেকে গিয়ে এখন ভেজাল শুরু হয়েছে আমার সাথে। ওরা সবাই ঝগড়া করতেছে যে তুমি এগুলো কেন বলছো। আমি বলছি, হ্যাঁ, এগুলো আমার রিয়েল ফিলিংস। আমি কোনো আমি এই কারণে এতদিন বিয়ে করতে চাইনি, আমার কোনো করার ইচ্ছে ছিল না, এই কারণে যে আমি কারোর সাথে, কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক রাখতে চাই না। যদি বিয়ে করতে হয় শারীরিক সম্পর্ক ছাড়া, আর বাচ্চা কাচ্চাও চাই না। আমি বিয়ে করার জন্য রাজি আছি যদি তোমরা আমার কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করো, এটাই। হ্যাঁ। তো ওর সাথে ওই যে প্রথম 2016-এ যার সাথে দেখা করতে এসেছি বাংলাদেশে, যাদের ফ্যামিলির সাথে, ওই ছেলেটা আর কি, নাম হচ্ছে শরীফ, কিন্তু কাজ এত শরীফ করে না। তো ওর নামের সাথে ওর কাজের মিল নাই বলতেছি আর কি। তো ওকে দেখে আমি মনে করছি একটা সিধা সাদা আছে, ওকে হয়তো বললে আমি বলতে পারবো, ওর সাথে আমার হয়তো হইতে পারে, মানে চলবে, রিলেশনশিপটা ওয়ার্কআউট হইতে পারে। কিন্তু ফোনের মধ্যে ওকে আমি বুঝে যখন বলছি সেক্সুয়ালিটিটা একটু রিসার্চ করে দেখতে পারো, ও ডিকশনারিতে দেখতেছে। আমি বলছি, বাবা রে, ডিকশনারিতে কি দেখতেছো তুমি? এটা ডিকশনারির ব্যাপার হইলে তো তোমাকে আমি ডিকশনারিতে তখনই দেখাই দিতাম, এটা 1 সেকেন্ডের ব্যাপার নাকি। তো আমি ওকে পুরো বুঝাই বললাম। ওকে বুঝানোর পরে বলছে ও আচ্ছা, ও হ্যাঁ ওকে। আমি বলছি আচ্ছা যাক, হয়তো বুঝছে কিছু। নেক্সট ডেতেই ও ওর শুরু হইলো কাণ্ড কারখানা। ও বলছে যে আমি তখনই আমি বলতেছিলাম যে দেখো, আমার মনে হয় যে আমাদের মাঝখানে কাজ হবে না, ইট ওয়ন্ট ওয়ার্ক, তো লেটস জাস্ট ব্রেক ইট অফ। কিন্তু ও ওই মোমেন্ট অনেক ডেসপারেট যে আমি তোমাকে অনেক পছন্দ করি,
আমার ফ্যামিলিও তোমাকে অনেক পছন্দ করে, এই সেই এইগুলো বলতেছে। তো লাস্ট পর্যন্ত আমি বলছি, দেখো বাবা, এগুলো তো সম্ভব না। আমার তো তোমাকে আমি অলরেডি এক্সপ্লেন করছি কি, বলছে সমস্যা নাই, আমরা তুমি না চাইলে আমরা করতে পারবো। তো মানে সে আমি সে বললাম কি আমার, ম্যারিটারিয়াল রেপ শব্দটা লাইফে শুনে নাই? ও জানেও শুনেও নাই, ও বুঝেও না জিনিসটাকে, ও মনে করতেছে এটা একটা নর্মাল একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ এইটা আসলে ম্যাক্সিমাম অ্যালোসেক্সুয়ালদেরকে বললেই তারা এইটাই বলে, মানে আমি তোমাকে ঠিক করে দিব, আমি আসলে হ্যাঁ, মানে ফিক্স এটাও করে বলছিল। ফেলবো। ও নাকি কার কাছে, আমার একটা রিলেটিভের মধ্যে দিয়ে এরা আসছিল। তো তো ও বলছিল তো আমি আসলে ওর সাথেও ম্যানেজ করতে পারতাম। আমি ওর সাথে, ও আমাকে অ্যাকচুয়ালি মেসেজের মধ্যে বলতেছিল যে চলো আমরা কোথাও বাইরে দেখা করি, তোমার আব্বু আম্মুকে বলিও না। আমি বলছি, উম্মা এটা কি? আব্বু আম্মুকে বলা ছাড়া বাইরে দেখা করব তোমার সাথে? বাবা, তোমার লগে মাত্র প্রথম কথা হচ্ছে আমার। তো ওর নাকি, আমি পরে এটা বলছি যে এ এত ভদ্র ছেলে হলে এটা আমাকে কেমনে বলতে পারে? তোমরা যে এত শরীফ শরীফ করে মরে যাচ্ছ, শরীফ তো শরীফ না বাবা। তো ওরা বলতেছে ও আসলে তোমার ভালোর জন্য ও তোমাকে বুঝাইতে চাইছিল, ও তো হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেলে তোমার এগুলো সলভ হয়েছে। আমি বলছি যে আচ্ছা, এই 10টা বছর সলভ করতে পারো নাই, ও করে দিবে এক মোমেন্টে। ওদেরকে একটা শিক্ষা এটা দেওয়া হয় যে হাজবেন্ডে যদি বলে তোমার থেকে চায়, তুমি এটা মানা করতে পারবে না, এটা তোমার থেকে চাইবে, ওর এটা অধিকার। হুম। এটা শিখানো, কিন্তু কনসেন্টের ব্যাপারটা কিন্তু কেউ শিখায় না। আমি এই পর্যন্ত কাউকে দেখি নাই যে ছেলেদেরকে এটা শিখাতে হবে, বাবা দেখো, তুমি ছেলে মানে তার মানে এটা না যে তুমি তোমার ওয়াইফকে রেসপেক্ট করবে না, ওর পারমিশন নিবা। এসব ক্ষেত্রে এইসব ডিসকাশন কেউ করতে চায় না। ইভেন এইটা আসলে বিয়েতে আমার মনে হয় যে এটা সবাইকে শেখানো উচিত, যে তুমি বিয়ের পরে হয়তো বা জানতে পারো যে তোমার স্ত্রীর ওরিয়েন্টেশনটা একদমই তোমার ওরিয়েন্টেশনের ভিন্ন একটা ওরিয়েন্টেশন, সেই ভিন্ন রকম একটা, একটা অবস্থায় হুম, তোমার কি করণীয়, এইটা আসলে কাউকেই শেখানো হয় না। কাউকে শিখানো হয় না। আর আমি আমি যে ওপেনলি কথা বলতে চাই যে বিয়ের আগে একটা ছেলের সাথে যদিও আমার সম্পর্ক ওর সাথে বিয়ের প্রপোজাল আসতেছে, ঠিক আছে, হবে না, ওকে ফাইন, চান্সেস আছে আমি যদি বলি যে আমি সেক্সুয়াল, এইখানে হবে না, কিন্তু তার মানে আমি এটা যে সিক্রেট রাখবো এটা তো পসিবল না। কারণ এটা হচ্ছে মিথ্যা কথা বলা, ডিসেপশন। এটা হুম এক ধরনের ডিসেপশন করা, একজনকে ডিসিভ করা। আমি এটা পরে, বিয়ের পরে গিয়ে বলা, এটা তো তখন প্রশ্ন উঠবে না যে তুমি আগে বলো নাই কেন হুম কথাটা? হুম। ও একসেপ্ট করুক না করুক এটা আলাদা ব্যাপার, কিন্তু আগে বলি নাই কেন, এটা তখন ব্লেম আমার উপরে আসবে, হ্যাঁ, এবং এটা আসলে একটা আমার অসৎ উপর কাজও আসবে। হবে যদি কেউ হ্যাঁ হ্যাঁ, জেনে না জানায় থাকে। যে হুম চাইল্ড ফ্রি যেটা বলে। হুম হুম। তো আমার কথা হচ্ছে, আমার বাবা বাবা রোমান্টিক অ্যাট্রাকশন নাই, সেক্সুয়াল অ্যাট্রাকশন নাই। তো আমার এটার প্রতিও কোনো মানে বাচ্চা কাচ্চা নেওয়ারও ইচ্ছা নেই। এটা কি এত নর্মাল জিনিস নাকি? হ্যাঁ, কিছু এসেক্সুয়াল আছে, ওদের ইচ্ছা আছে, কিন্তু প্রায় অনেক এসেক্সুয়ালদেরই ইচ্ছা নাই বাচ্চা নেওয়ার। কারণ হচ্ছে যে এইগুলাতে যে প্রসেস ইনভলভ, যে প্রসেসটাতেই তো আমরা পার্টিসিপেট করতে চাই না, তো বাচ্চা কাচ্চা তো দূরের কথা। হ্যাঁ, আবার এটা, অনেকে, হ্যাঁ অনেকে হয়তো সন্তান নেন, অনেকে হয়তো সন্তান দত্তক নেন, যেমন ডেভিড যে এভেনের প্রতিষ্ঠাতা, হুম ওনার হুম যেমন হুম, হচ্ছে হলো উনি অ্যাডপ্ট করেছেন বাচ্চা। তো বাচ্চার অ্যাডপ্ট জন্য করছি। তো অনেক ধরনের অপশন থাকতেছেই, সব সময় যে সেই হুম হুম প্রোডাকশন হুম। প্রসেসে যেতে হবে তেমন তো না। এ- এ- হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশকে আপনি জিজ্ঞেস করেন, এডপশনও অ্যাকসেপ্ট করবে না, সারোগেসি অ্যাকসেপ্ট হ্যাঁ করবে হ্যাঁ, না কিছু আমি মানুষের আমার থেকে। নিজের অভিজ্ঞতা বলতে পারি। আমি যেমন একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চাইছিলাম, আমার আম্মা বলছে কার না কার রক্ত আমি ওইটা পালবো, আমি আমার নিজের সন্তানের রক্ত হইলে আমি সেটার ঘরে উঠাবো, অন্যের রক্ত সেটা কই থেকে আসছে সেটার আমার কাছে কোনো মানে গ্যারান্টি নাই, আমি সেটা আমার ঘরে উঠাবো, এটা তুমি ভাবলা কেমনে? তো এইটাই হইতেছে হচ্ছে অবস্থা। হ্যাঁ, এই 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 একটা যে মেন্টালিটি, ছেলে মেয়েরা যে তোমাকে দেখাশোনা করবে, তোমার ভালো চাইবে। বাংলাদেশে তো অনেক নিউজই শোনা যায় যে ছেলে মেয়েরা নিজের বাবাকেই মারি ফেলে প্রপার্টির জন্য। তো এগুলা নিজের রক্তের ছেলে মেয়েরা, তো কোনো গ্যারান্টি নেই আসলে বলতে গেলে। সেটাই, কোনো এটা গ্যারান্টি একটা নেই আপনি অ্যাডপ্ট আসলে করা। খুব আমি মনে ভালো করি অনেক পয়েন্ট একটা, বলছেন। হ্যাঁ, আসলে একটা একটা অরফিনকে অ্যাডপ্ট করা, ওকে মানে যে কেয়ার দেওয়া, এটা আমি অনেক ভালো একটা জিনিস মনে করি। আমি মনে করি যে করে এটা অনেক কারেজের ব্যাপার আছে।
তখন এখন তোমরা বিয়ের আগে আমার পেছনে বিয়ে 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 করে যে ঘুরতেছো, এটার পরে কোনো যদি ইস্যু হয় তোমরা কিন্তু আমার সাইডে তো থাকবা না। এবং তখন তো ডিভোর্সেও কিন্তু কেউ সহমত পোষণ করবে না, ডিভোর্সটাকে তখন সবাই ডিসএগ্রি করবে, তাহলে কি হবে? এই মানুষটা কি সারা জীবনের জন্য রেপড হয়ে যাবে? এইটাই তো আমার কথা হচ্ছে, আমি শুরু থেকে আমি কোনো রিস্ক নিব না। আমার আম্মু, তাই আমার আম্মু তো যেহেতু একটা ভালো ফ্যামিলি থেকে, আমার আম্মুর বুঝটা আমার সাথে অনেকটা মিলে, মন মেজাজ গুলা। তাই আমি আমার আম্মুর সাপোর্ট যে পাচ্ছি, যে ধর যতটুকুই পাচ্ছি, আমি অনেক মানে থ্যাঙ্কফুল ওটার জন্য। আমার আম্মু এক নামে যখন বুঝে নাই, তখন আমাকে ওরকম সাপোর্ট করতে পারে নাই। কনসেপ্টটা অনেক নতুন ছিল, আর আমার মনে হয় তখনই অনেক নতুন ছিল, তখনও এটা কতটুকু কত অ্যাক্টিভিজম সালের শুরু কথা? হয়েছে। হ্যাঁ, এটা আমার যদি ওই টাইমে 18 হয়, তাহলে 2010 সালের কথা। দুই একদমই হাজার দশ তাহলে কি দুই নতুন, হাজার নয় হ্যাঁ। এটাই। এই একটুকু এখন ওদেরকে এসেক্সুয়াল যদি ওয়ার্ডটা বলতাম, ওরা তো এটা বুঝতো না জিনিসটাকে, তো আমি ওদেরকে ডেফিনিশনটা বললাম, তবু ওরা কেউ এটা একসেপ্ট করে নাই। তখনের পর থেকে আমি আস্তে আস্তে মানে একটু ডিপ্রেশনে চলে গেছি, আর তখনই আমার নিজেকে নিজে অনেক একা ফিল করতেছিলাম। তখন গিয়ে আমি অন্য এসেক্সুয়ালদেরকে কন্ট্যাক্ট করা শুরু করছি, রিচ আউট করা শুরু করছি। কারণ তখন আমার ধারণা ছিল না যে কতগুলো আসলে এসেক্সুয়াল আছে। আমি মনে করছি আছে, কিন্তু খুবই কম। ওদেরকে নতুন, হ্যাঁ, তখন আমি মনে করছি হয়তো অন্যান্য মানুষ হইলেও আমি ইজিলি ওদেরকে পাবো না। ফেসবুক তো আমি চালাতামই না, চিন্তাও করিনি যে ফেসবুকের মধ্যে দিয়ে সার্চ করার। তো কয়েক বছর পরে গিয়ে যখন আমার কিছু পার্সোনাল কিছু ইস্যুর কারণে, যে আমি বলছি যে আমার তখন একটু মেন্টাল সাপোর্টের দরকার ছিল, যে আমি একলা নয়। ওই মোমেন্টে আমার একলা ফিল হইতেছিল। ওই আমার ফ্যামিলির সাথে কিছু আহ ক্ল্যাশ হয়েছিল এই এই ব্যাপারটা নিয়ে, আমার নিজের বিয়ের ব্যাপারটা নিয়ে। তখন যে আমার মানে একটা ডিপ্রেশনে চলে আসছি, একটা একলা একা একা ফিল হচ্ছিল যে আমি কেন এরকম, আমার আমার মতো কি কেউ নাই, আমি কি একলা, এমন হতে পারে না। তো আমি তখন যে সার্চ করা শুরু করছি আর কি, তখন এভেনের কথা জানতে পারি। তখন গিয়ে এসেক্সুয়াল গ্রুপ তারা মানে ইংলিশ কান্ট্রি গুলা থেকে, এই যেমন ইউকে, কানাডা, এইসব কান্ট্রি গুলাতে, তবু তখন আমার জন্য একটা রিলিফ ফিল হয় ওইটা, আমি যে হ্যাঁ, আমি একা নয়। কিন্তু আমি মোট মোট কথা, সেক্সুয়ালিটির আগে আমি এই সেক্স রিপালশনের ব্যাপারে ডিসকভার করছি। আর আমি তখন তারপর থেকে আমি মানে এলজিবিটি কমিউনিটিটা মানে আরো ডিসকভার করছি, আরো ভালোভাবে জানতে পারছি, বুঝতে পারছি। কিন্তু তারপরও আমি এই সেক্সুয়ালিটি কোথাও কখনো মেনশন করা ছিল না। মানে এই ওরিয়েন্টেশনটাকেও আজকে ইভেন এলজিবিটি কিউ কমিউনিটিও অনেক সময় একসেপ্ট করে না। অনেক সময় এটা এটা আমি পার্সোনালি, আমাকে কেউ কিছু বলেনি ওই ধরনের মানুষটা, কিন্তু আমি অনেক সেক্সুয়াল এক্সপিরিয়েন্স শুনছি যে ওরা অনেক সময় ওদের থেকে রিজেকশন ফিল করে। কারণ অনেক হোমোসেক্সুয়ালিটি বা এলজিবিটি কিউর কমিউনিটি যে কেউ, ওদের কথা হচ্ছে কি, আমরা যে ধরনের সাফারিং মানে সহ্য করতে হয়েছে, তোমরা ওই ধরনের সহ্য করতে হয় নাই। তোমাদের সাফারিংটা আমাদের থেকে অনেক ডিফারেন্ট। আর তোমরা হয়তো এটা রিয়েল কোনো ওরিয়েন্টেশন, এরকম অনেক ধরনের হ্যাঁ, ওরা আসলে ডিসক্রিমিনেশন আমরা ফেস করি। ওরা এখনো এই কিন্তু শুধু, আসলে এইটা বিলিভই করে না যে যেই মানুষের সেক্সের তাগিদ নাই, তার লাইফে আবার হ্যাঁ, সমস্যা কি? তার লাইফে কোনো সমস্যাই নাই, কারণ তার তো সেক্সের সমস্যাই তাগিদই নেই, নাই। হ্যাঁ। সেইখানে আমি আসলে এইটা জানতে চাচ্ছিলাম, আপনার হুম হুম এমওসি বলতে আমাদের যে কিছু ওয়েবসাইট আছে, কিছু ফেসবুক গ্রুপ আছে, বা টোটাল এমওসির কনসেপ্টটা যদি আমাদের দর্শকদেরকে একটু বুঝায় বলতেন। হুম হুম এমওসির কনসেপ্টটা হচ্ছে যে এটা বেসিক্যালি অ্যারেঞ্জ ম্যারেজ বিটুইন এলজিবিটি পিপল অর বিটুইন এলজিবিটি এন্ড এসেক্সুয়াল পিপল। এটা মেইন মেইন হচ্ছে যে যারা সোশ্যালি ওপেনলি মানে ক্লোজেট থেকে বাইরে হতে পারতেছেন না, মানে ওপেনলি বলতে পারতেছেন না যে কেউ গে বা কেউ ট্রান্সেক্সুয়াল, ওরা সাধারণত এই এই ওয়েবসাইট গুলাতে বা এই ধরনের সার্ভিস গুলাতে জয়েন করে, যে ওরা একজন লেসবিয়ান বা একজন এসেক্সুয়াল বা একজন গে, মানে গে মানুষের সাথে অন্য একজন যারা এরকম সেম ওদের মতো মানে সিচুয়েশনে আছে। হুম আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি, যে ধরেন একজন হুম হুম গে,
সে আসলে হুম। পারিবারিক চাপে একজন নারীকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু সেই হ্যাঁ, হ্যাঁ। নারীকে সে চাচ্ছে সে একজন অ্যাসেক্সুয়াল নারী হোক কিংবা একজন লেসবিয়ান নারী হোক। অ্যাসেক্সুয়াল। মানে তারা হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। সমঝোতার জন্য পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে নিজেদেরকে বৈবাহিক দাম্পত্য জীবন দেখাতে চাচ্ছে, কিন্তু আসলে তারা দেখাতে চাচ্ছে। সেইভাবে কোনো আসলে ওরা দাম্পত্য সম্পর্কে যাবে না। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস এটাও ওয়ার্নিং দিতে চাচ্ছি, কেউ যদি এটার কথা চিন্তা করে, আপনি গেলে দেখবেন যে অনেক ইস্যু আছে এখানের মধ্যে, ফ্যামিলিগত হয়তো ইস্যু থাকতে পারে, যেমন এইসব ব্যাপারে একটু অ্যাডজাস্ট করা টাফ। এখানেও যদিও ওরা গে হয়, অনেক সময় গে বা লেসবিয়ান হয়, এদের সাথেও অ্যাডজাস্ট করা একটু টাফ হয়েছে। যেমন আমি আমার এক্সপিরিয়েন্সেই বলি, আমি কয়েকজনের সাথে এমওসি তে মানে করতে চাইছিলাম, কিন্তু ওদের মেইন কথা হচ্ছে যে বাচ্চা কাচ্চা। তো আপনার যদি বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা না থাকে, হয়তো পারে আপনার জন্য একটু টাফ হবে, কারণ প্রায় আমি দেখছি যারা এমওসি করতেছে, ওরা অনেক সময়, যেহেতু ওদের বিয়ে করার প্রেশার আছে, বিয়ের পরে বাচ্চা নেওয়ারও প্রেশার আছে, তো এটা মাথায় নিয়ে যেতে হবে যে আমি গেলে এখানে পসিবিলিটি আছে যে আমি পাবো না। কারণ আমি মনে হয় 2 বছর স্ট্রাগল করছি হ্যাঁ, আমি এটা নিয়ে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি পাই নাই। আমাদের কমিউনিটিতে আমরা সবসময় এমওসি কে ডিসকারেজ করি। এটার একটা কারণ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ধরেন একজন গে যার আরেকজন পুরুষের সাথে অলরেডি একটা প্রেমের সম্পর্ক আছে, সে আসলে আপনাকে খুবই একটা প্রয়োজনের খাতিরে ব্যবহার করবে। একজন হ্যাঁ, হ্যাঁ। লেসবিয়ান সে যদি একটা এসেক্সুয়াল পুরুষকে বিয়ে করে, সে প্রয়োজনের খাতিরে আপনাকে ব্যবহার করবে, বাট আসলে আপনাকে কখনোই, আমরা যদি একজন এসেক্সুয়াল পার্টনার হয়, আমার এসেক্সুয়াল পার্টনার আমাকে পার্টনার হিসেবে যতটুকু মর্যাদা দিবে, আমাকে যতটুকু অন্তত পক্ষে কেয়ার দিবে, আমি হ্যাঁ। সেইখানে হুম। যতটুকু সম্মানের সম্পর্কের মধ্যে থাকতে পারবো, সেটা আসলে কখনোই এমওসি তে সম্ভব না। যে কারণে আমরা সব সম্ভব না। সময় এমওসি কে ডিসকারেজ করি। ডিসকারেজ করি, হ্যাঁ। আমাকে আসলে কেউ বলে নাই এগুলা, হুম। আমি নিজে শিখছি এগুলা, কারণ আমি নিজে ডিসকভার করার পরেই তো আমি বুঝলাম যে বাবা এগুলা একটু ঝামেলা ব্যাপার স্যাপার আছে। একজন গে মানি না যে ওর ঢঙ্গের শেষ নেই। আহ মানে ওরা দরকার বিয়ে, ইমিডিয়েট দরকার হচ্ছে বিয়ে, কিন্তু ওদের আরো অনেক ধরনের রিকোয়ারমেন্ট মাঝখানে চলে আসে। বাচ্চাও লাগবে তোমার, ফ্যামিলির সাথেও থাকতে হবে, জয়েন্ট ফ্যামিলিতেও থাকতে হবে, পার্টি প্রোগ্রামেও তোমার সাথে সব জায়গায় যাইতে হবে, তোমার ওর সাথে মানে রোম্যান্স দেখাইতে হবে, কত ধরনের কত কিছু আছে। এগুলা অ্যাডজাস্টেবল না। আর অনেকে হয়তো ইন্ডিপেন্ডেন্ট মহিলা চায়, মানে নিজের কাজ করতেছে, নিজে থাকে, নিজের ঘর বাড়ি আছে। বাবা কতজন মহিলার এরকম আছে, মানে গে যারা এমওসি দেখতেছে, ওদের আবার একটু অ্যাটিটিউডটা মানে একটা সেক্সুয়াল মানুষের থেকে আপনি যেরকম রেসপেক্টফুল একটা অ্যাটিটিউড পাবেন, ওদের থেকে ওইটা পাবেন না। ওদের অ্যাটিটিউডটা অনেক সময় ভালো হয় না। হুম। মানে ওরা আমাদের আহ, একদমই মানে শুধুমাত্র অন্য ব্যবহার করা। ব্যবহারও করা, এই যে শুধু ব্যবহার করা। ওদের প্রথম ইন্ট্রোটা কি হয়, আই এম এ 21 বয়স যেটাই হোক, আই এম এ দিস মাচ টল, দিস মাচ হ্যান্ডসাম গে ম্যান, আই এম লুকিং ফর লাইক দিস। কিন্তু ওদের সাথে ওরা বলবে যে একটা ওয়াইফ দেখতেছে, কিন্তু ওদের সাথে কথা বলতে গেলে ওদের অনেক চাহিদা, ওদের অনেক প্যাচ, অনেক মানে ঝিলাপিরও এত প্যাচ হয় না যতটুকু ওদের কথা প্যাচ। তো তখন আমি বলছি যে বাবা এগুলো আমার পক্ষে পসিবল না। ধরেন এমওসিটা, ধরেন একটা গে কাপল একটা লেসবিয়ান কাপল, এরা যদি বিয়ে শাদী করে, কি হইতেছে যে একটা গে কাপল তারা অলরেডি একটা রিলেশনশিপে আছে, তারা লোক হুম, দেখানোর জন্য যখন তারা আরেকটা লেসবিয়ানকে বিয়ে করতেছে, তাদের হুম, হুম। নিজেদের কিন্তু পার্টনার আছে লাইফে, তাদের জন্য কিন্তু এটা কোনো সমস্যা না। কিন্তু একটা এসেক্সুয়াল মানুষ যে সারা জীবন লোনলিনেস থেকে বের হয়ে আসার জন্য সে একটা লাইফের প্লাটনিক বা একটা রোমান্টিক পার্টনার খুঁজতেছে, তাকে যখন এমওসি করতে হয়, তখন কি হয়, সেই গে বা সেই লেসবিয়ান সে অ্যাসেক্সুয়াল পুরুষ বা নারীর সাথে যে সম্পর্কটা করতেছে, সে তো ওই মানুষটাকে আসলে পার্টনার হিসেবে বিন্দুমাত্র ভ্যালু দিতেছে না। এবং তারা দিবে না, আসলে হ্যাঁ। এসেক্সুয়াল মানুষের লাইফের যে ট্রাজেডিটা, তারা অ্যালোসেক্সুয়াল হয়ে ওই ট্রাজেডিটাকেও কোনোভাবেই রিলেট করতে পারবে না। এবং তাদের ভিতর, মানে আমাদের অ্যালোসেক্সুয়াল এলজিবিটি পিপলদের ভিতরে যে পরিমাণ
এসফোবিয়া আছে, এই এসফোবিয়াটা কিন্তু মারাত্মক লেভেলের। তো একজন অ্যাসেক্সুয়াল যখন এদের সাথে এমওসিতে যাইতেছে, মানে একটা লাইফ লং বিয়ে শাদীর মতো সিদ্ধান্তে যাইতেছে, এটা কিন্তু একটা মারাত্মক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে তাকে। মানে হ্যাঁ সে তো তার কাছ থেকে আশা করবে, সে তো একটা লোনলি মানুষ, তার তো কোনো পার্টনার নাই, বাট ওই মানুষটা তো তার মানে এটা তো আসলে মানে এই আমাদের টিপিক্যাল হেটেরো ফ্যামিলিতে ধরেন একটা সতীনের সংসার করলে যেই ধরনের ট্রাজেডি, তার জন্য ব্যাপারটা ওই রকমই হবে। কিন্তু আসলে তো সে করতে হুম গেছিল এমওসি, সে তো আসলে লাইফে একটা পার্টনার খোঁজার জন্য গেছিল, সে তো আসলে কোন রকম পার্টনারের মর্যাদাই সেখানে পাবে না। এই কারণে হ্যাঁ আমাদের ধরেন এমওসিটা কোন জায়গা থেকে হইতেছে, যে ধরেন একটা মহিলা যার হয়তো পারিবারিক ভাবে বিয়ের জন্য প্রেশার ডেসপারেশন দিতেছে, থেকে হ্যাঁ মানে একটা সেই জিনিস, প্রেশার ডেসপারেশন থেকে এটা আমার আমার নিজের একটা কথাই বলি। আমার অনেকখানি যে প্রেসারে আমি ছিলাম, ওই মোমেন্টে আমি তখন চিন্তা করছি কেউ আমাকে বাঁচাও, এই প্রেসার থেকে আমাকে বাঁচাও, আমাকে যে কেউ। কিন্তু গিয়ে দেখলাম যে ঠান্ডা মাথা, যখন একটু মাথা ঠান্ডা হইলো, মানুষ অনেকজনের সাথে কথা হলো, এই এমওসি, ওদের ঠিক আছে, ওদের অনেকের সার্কামস্টান্সেস আসলে খারাপ, ওরা যে রিলেশনশিপে এমন না, এদের আসলে সার্কামস্টান্সটা খারাপ, ওরা প্যারেন্টস দেরকে তো কোথায় ছেড়ে চলে যেতে পারে না। আমাদের যে কালচার, ইন্ডিয়ান যে কালচার, ওরা প্যারেন্টস যে কতটুকু ওদের লাইফে ইনভলভ, ওরা তো আর প্যারেন্টস দেরকে ছেড়ে দিতে পারবে না। এরকম হলে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু ওরা ওদের প্যারেন্টস দের কেয়ার করে হিসাবে একদিকে সোশ্যাল প্রেশারও আছে। তো এইসব কম্বিনেশন, এইসব প্রেশারের কারণেই মানুষ যে এই গে গে মানুষরা যে এমওসি খোঁজে, ওদের জন্য তো এমওসি দরকার আসলে, ওদের যে প্রেশার ওদের জন্য ইম্পর্টেন্ট এটা। কিন্তু আলটিমেটলি হয় কি, একজন একজনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, জেনুইন একটা ইন্টারেস্ট থাকলে মানে যে সেই ক্ষেত্রে, রিলেশনশিপটা ডিপ হবে, হ্যাঁ ওই সেই ধরনের ক্ষেত্রে ইন্টারেস্ট ধরেন নেই ও। একটা গে হুম কাপল যখন একটা লেসবিয়ানের বিয়ে করে তখন কিন্তু কোনো সমস্যা নাই, কারণ তারও একটা পার্টনার হুম আছে বা তার লাইফটা সে হয়তো বুঝবে, কারণ হ্যাঁ আসলে হ্যাঁ, তারা দুইজনই হচ্ছে হোমোসেক্সুয়াল একই ক্যাটাগরি, বাট এসেক্সুয়ালের একটা ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরিটাই টোটালি ডিফারেন্ট। এবং ডিফারেন্ট। এসেক্সুয়ালদের আমি নিজে কমিউনিটি করে এটা মানে হাড়ে হাড়ে টের পাইছি যে তারা কোনোভাবেই বুঝে না, এবং তাদের আসলে সত্যিকার অর্থে এসফোবিয়াটা মারাত্মক লেভেলের। এই কারণে না এসফোবিয়াটা থেকে বাইচা থাকার জন্য এমওসি থেকে সব সময় দূরে থাকা উচিত। আমি সবাইকে এটা সব সময় সতর্ক হ্যাঁ, করি যে এটা কাজ করবে শুধু গে আর লেসবিয়ানদের জন্য, এটা এসেক্সুয়ালদের জন্য কাজ না করার চান্সটাই বেশি, আনলেস তুমি ওই ধরনের এসেক্সুয়াল যে অ্যাকচুয়াল রিলেশনশিপ তুমি অন্য একজনের সাথে রাখবা, এটা তোমার খেয়াল আছে। কিন্তু ওই ধরনের এনার্জি মানে হয় না, অনেক সময় এটা হয় না, এবং আপনি পসিবল হয় না। এটা এটা কারণ হচ্ছে আরেকটা এমওসি, একটা এমওসির একটা আরেকটা পরিসংখ্যান, হ্যাঁ পরিসংখ্যানের গত এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বলা হয়, এটা নিয়ে ভারতে একটা বইও লিখছে কিন্তু আমাদেরই একটা বন্ধু, যে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এমওসির ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে অ্যাসেক্সুয়ালরা, মানে লেসবিয়ানরাও হুম, সবসময় অ্যাসেক্সুয়াল পুরুষদের টার্গেট করে, গেরাও অলওয়েজ সবসময় মানে অ্যাসেক্সুয়াল মহিলাদের টার্গেট করে মানে এই এমওসির জন্য। এটা বাট চিন্তা করেই, হ্যাঁ এটা চিন্তা এরা, করে যে আসলে এসেক্সুয়ালদের কোনো ইমোশনাল নিডস গুলা নাই, ওদের সাথে একটু ইজি হবে। বাট এটা আসলে ওরা পার্সন টু কি, পার্সন, বাট আসলে তো এরকম না সবার জন্য, হ্যাঁ সব হ্যাঁ এসেক্সুয়াল। ব্যাপারটা মোটেও এরকম না। এই মানুষরা কি কোনো মানে গাছ বা অ্যামিবা না, তো এরা তো মানুষ, মানে এদেরকে তো তুমি একটা পাথর ভাবলে হবে না, এদেরও কিন্তু অনেক রকমের সাইকোলজিক্যাল সাপোর্টের দরকার হয় এদের লাইফেও হুম, অনেক। ধরেন একজন অ্যারোম্যান্টিকেরও কিন্তু অনেক রকমের আপনার ইমোশন তো থাকে, নানান রকমের ইমোশন থাকে থাকে, রোমান্টিক অবশ্যই থাকে, ইমোশনের কারণ বাইরে, সেগুলার তো একটা সাপোর্টের দরকার হয়। সো এমওসি কোনোদিনও কোনো সমাধান হইতে পারে না, এই ব্যাপারটা খুব মানে সতর্ক থাকার একটা ব্যাপার। হ্যাঁ, কারণ এমওসি কে লং টার্ম কোনো সলিউশন হিসেবে নেওয়া যাবে না। যদি একদম ডেসপারেট সিচুয়েশন হয়, আমার সাজেশন থাকবে যে এটাকে একদম প্রফেশনাল হিসেবে ট্রিট করা। বিয়ে করার পর যদি তুমি কারোর সাথে পরে করতে পারো, তখন আমার মনে হয় একটা হোপ। কিন্তু এখানে লং টার্ম পড়ে থাকাটা আমার মনে হয় না কোনো সেক্সুয়ালের জন্য মেন্টালি, আমি বলতেছি এফেক্টটা ভালো হবে, হবে না। কারণ একদমই হবে না। এরোমেন্টিকের কথাই বলি, এরোমেন্টিকদের কথাই বলি, ওদের এই যে কুয়ার প্লেটনিক অ্যাট্রাকশন যেটা, এটাকে আসলে অনেকেই, ইভেন আমাদের এসেক্সুয়াল কমিউনিটিতেও অনেকে বুঝে না আসলে এটা রোমান্টিক মানে অ্যাট্রাকশনের মধ্যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, এটা অবশ্যই রোমান্টিক
অ্যাট্রাকশন না, কিন্তু তার মানে এটা না যে এই অ্যাট্রাকশনটা আমরা সবার প্রতি ফিল করি। এই একটা জিনিস এটা বুঝতে হবে, এই অ্যাট্রাকশন আমরা পার্টিকুলার কিছু মানুষের প্রতিই ফিল করি। আপনার সাথে ডেমিসেক্সুয়ালিটির ব্যাপারে কথা বলছেন যে আপু আছে না, হুম হুম উনি ওনার একটা রিলেশনশিপের কথা বলছেন যে একটা ফ্রেন্ডের সাথে উনি যেরকম কমফোর্টেবল ফিল করে, ওর প্রতি কোনো ডিসকমফর্ট নাই, ওর সাথে যে কোনো কথা শেয়ার করতে পারেন। এই ধরনের মানুষের সাথে আমাদের বেশিরভাগ কোয়ার প্ল্যাটনিক অ্যাট্রাকশন হওয়ার চান্সটা বেশি। কিন্তু একটা স্যাড জিনিস এটাই যে আমাদের আশেপাশে হচ্ছে প্রায় এলোসেক্সুয়াল। ও যাদের প্রতি আমাদের আমি দুইজনের সাথে যাদের প্রতি আমার হয়েছে, এরা দুজনেই বলতে গেলে তো আর এসেক্সুয়াল না। আমার প্রথম যার সাথে হয়, আমার মানে প্রথম যে আপনার বন্ধু, লাইফে আপনি বন্ধু যার প্রতি লাইফে, কুয়ার প্ল্যাটনিক অ্যাট্রাকশন ফিল মানে করেছেন? এই অ্যাট্রাকশনটা ডিফারেন্স হচ্ছে যে আমি অন্যান্য ফ্রেন্ড থেকে এটা আমি, হ্যাঁ ফ্রেন্ডশিপ দুটোটাই প্ল্যাটনিকের মধ্যেই পড়ে, প্ল্যাটনিক ক্যাটাগরির মধ্যেই পড়ে, কিন্তু তাদের প্রতি আমার একটু প্ল্যাটনিক থেকে বেশি অ্যাট্রাকশন, স্ট্রং স্ট্রেংথ, ফিলিংস এর স্ট্রেংথটা আর একটু বেশি। আমি আমার সিক্রেট হয়তো অনেক ধরনের সিক্রেট থাকতে পারে যেসব কথা আমার মা বাবাকে বলি না, এসব কথা যখন এদের সাথে শেয়ার করা শুরু করি অবশ্যই কোনো স্ট্রং কিছু আছে। আর কারোর সাথে তো আমি করি না, সবার সাথে করি না এই ধরনের, কিন্তু এই এক দুইজন মানুষের সাথে আমি করছি আমার লাইফে। এদের প্রতি আমার এই কুয়ের প্ল্যাটনিক অ্যাট্রাকশনটা ছিল। প্রথম যার সাথে ছিল তখন তো আর আমি জানতাম না কুয়ের প্ল্যাটনিক অ্যাট্রাকশন কি, সেক্সুয়ালিটি কি। ওর সাথে আমার তো স্কুল থেকে দেখা, ওদের বাসায় আসা যাওয়া ছিল। ওর বোনের সাথে আমি ফ্রেন্ড, আমরা ফ্রেন্ডস ছিলাম তিনজন, কিন্তু আমার বড় বোনটার সাথে বেশি মানে ফ্রেন্ডশিপটা স্ট্রং ছিল। একটা চামিজ পড়লেও আমি ওকে কল করে বলতাম যে এটা হয়েছে ওইটা হয়েছে, মানে কোনো অকওয়ার্ড মোমেন্ট ছিল না যখন কথা বলতাম, তখন টাইমটা সবসময় ভালো কাটতো। তো ওর সাথে 10টা বছর এরকম যাওয়ার পর ওর বিয়ে ডিসাইড হলো, তখন গিয়ে তখন আমার মাথায় তখনও আসে নাই, বিয়েটা ডিসাইড হওয়ার আগে পর্যন্ত আমার মাথায় আসে না যে ওর সাথে আমি পুরো লাইফ থাকবো না। আমার একটা ছোট থাকতে আর একটা কল্পনা ছিল কি, যে আমরা বড় হয়ে আমি ইউনিভার্সিটিতে যাব, পড়ালেখা শেষ করব, আমরা তিনজনেই করব, তো আমরা তিনজন নিজেরা জব করব, তারপর ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপার্টমেন্ট রেন্ট করে থাকবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, কেন জানি ছিল আসলে জানি না। কিন্তু ওই টাইমেই আমার একটা এই ধরনের একটা ইনক্লিনেশন, তখনই সাইন যে আমি হচ্ছে যে এসেক্সুয়াল। আর এরোম্যান্টিকের সাইনটা ওখানে যে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে চিন্তা করতেছি, আমি কখনো চিন্তা করি না আমার একটা ফিউচারে একটা হাজবেন্ড থাকবে বা একটা বয়ফ্রেন্ড থাকবে, ওর সাথে আমি এগুলো করবো না। আমি সবসময় ফ্রেন্ডদের সাথে চিন্তা করছি এই ধরনের কথাবার্তা গুলা। তো যখন ওর বিয়ে, যখন বলতেছে যে বিয়ে হবে, তখন গিয়ে আমার একটু রিয়েলিটিটা আর কি বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে যে রিয়েলিটি, যে আলটিমেটলি আমার কুয়ের প্ল্যাটনিক অ্যাট্রাকশনের থেকে রোমান্টিক অ্যাট্রাকশনটাই ইম্পর্টেন্ট হবে। যে আসলে কুয়ার প্ল্যাটনিক যে একটা রিলেশনশিপ, এটা কি জিনিস? আমি কুয়ের প্ল্যাটনিক বুঝলাম আমার সেকেন্ড যে মেয়েটার সাথে আমার একটু ভালো বন্ধুত্ব ছিল, তারপর তার বিয়ে হয়ে যাওয়ার পর কলেজে গিয়ে আবার যখন ওই ফ্রেন্ডটার বিয়ে হয়ে যায়, প্রথম যে ফ্রেন্ডটা, তো আমি ওটা মানিলাম যে যাক, কিছু করার নাই, ও তো বিয়ে হয়ে গেছে, ওর সাথে আমার আর ফ্রেন্ডশিপ আর আছে, কিন্তু ওই ধরনের ক্লোজনেসটা আর থাকবে না। আসলেও নাই, ওর নিজস্ব এখন বাচ্চা কাচ্চা আছে, ও আসলে হয়তো সামনাসামনি দেখা হইলে কথাবার্তা বলতে পারে, কিন্তু যে কন্ট্যাক্ট করা আমার নিজের থেকে, ওইটার এত একটা করি না আমি। কারণ আমার মনে হয় যে ওকে আমি ডিস্টার্ব করতেছি, ওর একটা নিজের লাইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, এটা আমার কাছে অকওয়ার্ড ফিল হয়, তো আমি এত একটা করি না। কিন্তু হয় মাঝে মাঝে কথা, এখন আমাদের 15 বছর অলমোস্ট ফ্রেন্ডশিপ আর কি, কিন্তু আর আগের মতো আমার ওই ফিলিংসটা নাই। এখন যে সেকেন্ড, ওর সাথে প্রথম দেখা আমাদের ইমপ্রেশনটা ভালো ছিল না দুজনের। আমি মনে করছি ও ওর ওর যে স্টাইল, ও দেখতেও সুন্দর, যে হয়তো ছেলে পেলেদের সাথে বেশি আহ, চলাফেরা করো, ওইসবের মধ্যে আমি নেই, তাহলে এর সাথে মেবি আমার এত একটা ফ্রেন্ডশিপ হবে না। কেন চিন্তা করলাম, আসলে এটা ভালো না চিন্তা করা এই ধরনের, কিন্তু করছিলাম ওই টাইমে, আমার ওই ফার্স্ট ইমপ্রেশনটা আসছে ওর প্রতি। তো পরে দেখলাম যে ওর আর আমার একটা মিউচুয়াল ফ্রেন্ড আছে কলেজে, ওর ওই ফ্রেন্ডের মধ্যে দিয়ে আমাদের দুজনের ইন্ট্রোডাকশন হয়। সেকেন্ড ডেতে যখন আমরা কথা শুরু করি, তখন কথা বলতে বলতে কোথায় যে টাইম চলে গেছে। তো ওর সাথে যে ওর যে ক্লিক, আমাদের যে ক্লিক হয়েছে,
পার্সোনালিটি ওয়াইজ মানে হিউমার, আমাদের সেন্স অফ হিউমারও সেম, আমাদের মানে কোন কমফর্ট কমফর্ট লেভেলও সেম। আমরা দুজনের সাথে অনেক ধরনের জোক করতাম, মানে যেসব জোক আমি সাধারণ নর্মাল ফ্রেন্ডদের সাথে করি না, সেক্সুয়াল জোকস আছে। তারপর আমরা এরকম আমরা দুজনেরই একটা ক্লোজ রিলেশনশিপ ছিল, আমরা অনেক ক্লোজ হয়েছি। ইভেন ওর থেকেও এই ধরনের ফিলিংস গুলো ছিল, আমার প্রতি একটা স্ট্রং ফিলিং ছিল এখনো। ওর মানে কোনো কিছু হইলেও আমাকে মানে কল করে, আমার সাথে শেয়ার করে। এখনো আমাদের মধ্যে স্ট্রং ফ্রেন্ডশিপটা আছে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে ওর বিয়ে হয়ে গেছে, এটাই আর কি। তখন আমি এই যে আমাদের যে রিলেশনশিপটা এই ধরনের, কেন আমার অন্য ফ্রেন্ডদের সাথে তো এরকম রিলেশনশিপ না, তখন আমি আস্তে আস্তে, তখনও কুইর প্ল্যাটনিকের ব্যাপারে আইডিয়া ছিল না, তো আমি একটু রিসার্চ করলাম পরে। তো রিসার্চ করে দেখলাম যে এটা তো ঠিক, যে প্রথম যেরকম আমার ছিল, আমার প্রথম ফ্রেন্ডের প্রতি এই সেম ধরনের ফিলিংস আমার ওর প্রতি আছে। তো এটার যে নাম কুইর প্ল্যাটনিক, তখন আমি বুঝলাম যে ও আচ্ছা। কারণ আমিও চিন্তা করতাম এক টাইমে আমার হয়তো কোনো ধরনেরই অ্যাট্রাকশন নাই কারোর প্রতি। আমি ক্রাশ জিনিসটাও কি আমার জন্য ছিল কি, সুন্দর একজন সুন্দর মানুষ দেখতে একটু ভালোই লাগে, দেখবো, কিন্তু কয়েকদিন পরে আর ওইটা তো একটা ইন্টারেস্টিং লাগে না। আরেকটা ভালো, আরেকজন সুন্দর মানুষকে দেখলে ওর প্রতি একটা এস্থেটিক অ্যাট্রাকশন এক্সপিরিয়েন্স করবো, এইটাই। তো কিন্তু সিরিয়াস কোনো ফিলিংস ছিল না। যখন মেয়েরা ক্রাশ, আমি দেখলাম যে অন্যান্য মেয়েদের ক্রাশ আমার থেকে অনেকটা ডিফারেন্ট, তখন গিয়ে মানে আমি বলছি যে আচ্ছা, হয়তো আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এই যে কুয়ের প্ল্যাটনিক অ্যাট্রাকশনটা যে আমি এক্সপিরিয়েন্স করতেছি, এটা আমি তখন বুঝতে পারিনি। কারণ এটা আমি এত রেয়ারলি এক্সপিরিয়েন্স করছি, শুধু 2বার লাইফে, বেশি তো না। তো এই যে কুয়ের প্ল্যাটনিক অ্যাট্রাকশনটাকে সবাই বলে যে এটা তো শুধু ফ্রেন্ডশিপ, অনেকেই বলে। তো এই জিনিসটা আসলে আমার কাছে অনেক সময়, আমার কাছে না, আমার মনে হয় আরো অনেকে রোমান্টিকদের কাছেও খারাপ লাগে, যখন একজনের প্রতি ওদের এই ধরনের অ্যাট্রাকশনটা আছে, ওই মানুষটা ওই অ্যাট্রাকশনটাকে একনলেজ হয়তো না করতে পারে। ও এলোসেক্সুয়াল এর মধ্যে ও যে শুধু জেন্ডারও অনেক সময় এত স্পেসিফিক কিছু হয় না। যেমন আমার দুজনের সাথে, দুজন মেয়ে, কারণ আমার সাথে মেয়েদের সাথে উঠা বসাটা বেশি হয়েছে, ছেলেদের সাথে এত একটা হয়নি, হইলে হয়তো হবে। জেন্ডারটা আমার জন্য এত একটা ম্যাটার করে না এই ব্যাপারে, ইকুয়াল প্ল্যাটনিক অ্যাট্রাকশনের ব্যাপারে। আপনি যে দুবাইতে আছেন, ধরেন গার্লস স্কুল, গার্লস কলেজ, মানে সমস্ত কিছুতে গার্লস এর সাথে পড়ালেখার পরে কুইয়ার প্লাটোনিক রিলেশনশিপ যখন গার্লস এর সাথে হয়, তখন যখন বাবা মা এক্সপেক্ট করে যে না আমার কুইয়ার প্লাটোনিক পার্টনার হবে মেল, এইটা আরেকটা ট্রাজেডি। কারণ তোমরা রাখছোই তো সব সময় হইতেছে হলো মেয়েদের সাথে, এখন হুম। আমার কেমনে করে তোমরা প্লাটোনিক পার্টনার আমার। আমি তো বহুদিনের সম্পর্ক যার সাথে হয়েছে, ইমোশনাল বন্ডিং হয়েছে, তার সাথে না আমার একটা এখন প্লাটোনিক আমার অ্যাট্রাকশন ফিল হয়, সেটা আমার কেমনে এখন হুম। একটা হুম। মেলের সাথে হবে? এটা তো এ- আসলে এখন পসিবল না। বাহিরের সাপোর্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি প্রথম যার সাপোর্ট আমাদের দরকার, আমাদের এসেক্সুয়ালদের যাদের দরকার হচ্ছে ফ্যামিলি, জি। ফ্যামিলি থেকে। তারপর হ্যাঁ, গিয়ে আমরা ফ্রেন্ডস, আপনার তখন অন্যান্য আম্মার মানুষের। সাপোর্টটাকে আপনি একটু আমাদের সাথে যদি শেয়ার করেন যে আপনার আম্মার দিক থেকে যে হ্যাঁ, হ্যাঁ। সাপোর্টটা পাইতেছে। কারণ আমি না হলে এই, আমাকে যে জলি, যে কারণে এই কারণে আমার মনে হয় একমাত্র এই কারণে যে আমার ফ্যামিলির মধ্যে আমার আম্মু, আমার বোনে সাপোর্ট করে আমাকে। আমাকে এগুলো নিয়ে আমার বাবা, রিলেটিভরা যত কিছুই বলুক, ওরা আমাকে প্রেশার করে না, বিশেষ করে আমার বোন তো একদমই করে না। তো এখনো যে বুঝে ওইভাবে না, এখনো আমার আম্মু মনে করে যে আমি আসলে যদি করি হয়তো আমি, আমার এটার ইস্যু থাকবে না, কারণ উনি এটা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কনসেপ্টটা তো বুঝে না, এত ভালো করে বুঝে না। হয়তো উনি যদি আরেকটু আরেকটু কয়েক বছর পরে জন্ম হইতো, আরেকটু ওপেন, একটু আরো এক জেনারেশন পরে জন্ম হইতো, আরো আরো ওপেন মাইন্ড হতো। এখনো ওপেন মাইন্ড, বুঝতে পারতো না। এখনো অনেক সময় আমার আম্মু মনে করে যে এই যে যারা মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রতি ঘৃণা ফিল করে, ওদের এটাকে সূচিবায়ু রোগ বলে। আমি বলছি ওটা তো অন্য এক ধরনের, ওটা জার্মোফোবিয়া থেকে হইতে পারে, অনেকের হয়, কিন্তু এইটার সাথে তো ওটা কোনো কানেকশন নেই। এটা ঘিন করার কারণ হচ্ছে যে ও এটা মানে একটা রিপালশন সেক্সের প্রতি, অন্য কোনো কিছুতে না। কারণ আমার এক কাজিনের এরকম ওসিডি আছে। তো ওর নাকি একটু করে মানে কোথাও কারোর সাথে হ্যান্ডশেক করলেও অনেক সময় ওর কাছে নাকি হাত দিতে হয়। তো ওর ব্যাপার তো আলাদা, আমার কাছে ওইটা তো অনেক আলাদা ব্যাপার, এটার সাথে তো এটার কোনো কানেকশন নেই।
ওদের না বোঝার কারণ আরেকটাও হচ্ছে যে এই যে সেক্সুয়াল ডিসঅর্ডার এর সাথে অনেক সময় এই সেক্সুয়ালিটিকে যেভাবে মানুষ কনফিউজ করে, এই কারণে ওরা অনেক সময় অল্টারনেটিভ যে এটা আমার ওরিয়েন্টেশন, ওইটা ওরা অ্যাকসেপ্ট করতে চায় না, যে মেবি এটা হয়তো অন্য কোনো কারণে, মেবি এটা সলভ করা যাবে, এইগুলো চিন্তা করে ওরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে চায় না। কেউ একটা ডাক্তার, এই যেমন ডাক্তার একটা ইম্পর্টেন্ট, আসলে আমাদের এখানে সাইকোলজিস্ট ডাক্তাররা অনেক ইম্পর্টেন্ট, যারা এইসব ব্যাপারে বুঝে, এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কে ইম্পর্টেন্স দেয়। এইরকম ডাক্তার আমাদের বাংলাদেশে মনে হয় এখনো তেমন একটা নাই। তার কারণে আমার মনে হয় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক এসেক্সুয়ালরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের কারণে। এই যা গেল একটা এটা। হ্যাঁ, না এমনি আর আপনি জাস্ট হচ্ছে আপনি যেভাবে আসলে আপনার অবশেষে তো আপনার মাকে একটা কনভিন্স করতে পেরেছেন এবং আপনি যে আপনার হুম পরিবারকে কনভিন্স করেছেন, আসলে আপনার কি মনে হয় আসলে একজন এসেক্সুয়াল কিভাবে আসলে তার ফ্যামিলিকে আসলে কনভিন্সটা করতে পারে এবং তার ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা কিভাবে সে আদায় করে নিতে পারে, কি সাজেশন আমরা আর করতে পারি তাদের? হুম আলটিমেটলি আমার আমার এক্সপিরিয়েন্সে এটা প্যারেন্ট টু প্যারেন্ট ডিপেন্ড করে, কারণ সব প্যারেন্টরা আবার অ্যাকসেপ্টিং হয় না, এটাও আছে। তো এখন কিছু ক্ষেত্রে কিছু মানুষ আমি জানি যে ওরা ছেলেরা বিশেষ করে ওরা বলতেই চায় না, ওদের প্যারেন্টসদেরকে বললেই ইমিডিয়েটলি ডাক্তারের কাছে। তো প্রথম কথা, প্যারেন্টসরা কিরকম এটার উপর ডিপেন্ড করে আসলে। আমি তাই ওইরকম অ্যাডভাইস দিতে পারতেছি না, যে আমি তো জানি না কার প্যারেন্ট কিরকম, কে কত ওপেন মাইন্ডেড। আমার আম্মু যদি এত ওপেন মাইন্ডেড না হইতো, তো হয়তো আমাকে বোঝার চেষ্টাও করতো না। কিন্তু তার মানে আমার আম্মুকে যতটুকু আমি জানি, যদিও আমাকে না বুঝে, আমাকে সাপোর্ট করে, কারণ নিজেও আলটিমেটলি একটা মেয়ে, ঠিক না? নিজেও অনেক লাইফে অনেক দুঃখ দেখছে, যে বিয়ের মধ্যে যে সব সময় সুখ থাকে এমন তো না, দুঃখ অনেক থাকে। তো আলটিমেটলি আমার আম্মু চায় যে আমাদের লাইফে ভালো হোক। আমার আমার এই যে আমি যে এ সেক্সুয়াল এই জিনিসটাকে নিজে চেষ্টা করে বোঝার যতটুকু পারে, আর সাপোর্ট করে যে আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না। কারণ আমার আম্মু দেখে যে আমি স্ট্রেস হয়ে থাকি অনেক অনেক টাইম এই বিয়ের ব্যাপারগুলো নিয়ে, এইসব ব্যাপারগুলো নিয়ে। তো আমার আম্মু তখন আমাকে একটা আস্থা দেয় যে তুমি এত টেনশন করিও না, আমি তো আছি, সমস্যা না, আমি তোমার সাথে কোনো খারাপ কখনো হইতে দিব না। এই যে একটা আস্থা দেওয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা এটা যে পাইছি না, আর আমার কোনো মানুষ আমাকে একসেপ্ট না করুক, আমার এত একটা এফেক্ট হবে না। কারণ আমার ফ্রেন্ড কয়েকজন আলটিমেটলি ওরা না বুঝে অনেক সময় বলে যে হয়তো তুমি এটা বিয়ে করলে, ওরা অবশ্যই ওইভাবে মানে খারাপ ভাবে বলে না, আমাকে খারাপ ফিল করানোর জন্য বলে। ওরা আলটিমেটলি আমার ভালো চাই হিসেবে, যে যে টোন, ওদের ইন্টেনশনটা হচ্ছে যে ভালো আমার প্রতি, তখন আমি একসেপ্ট করিনি, আমি এত একটা তর্ক করি না, কারণ লাভ নেই। ওরা যদি জিনিসটা না বুঝে, আমি তর্ক করে কি লাভ হবে নাকি? এটা ওরা যখন বুঝবে আমাকে অটোমেটিক সাপোর্ট করবে। আমাকে সাপোর্ট করে না যে না, বাস ওরা আমার ইস্যুটা কি এটা বুঝতেছে না, এতটুকুই। কিন্তু আলটিমেটলি ওদের যদিও আমরাকে সাপোর্ট না করে, আমার আম্মু যে সাপোর্ট করতেছে, আমার এটাই আমার জন্য অনেক বড় একটা স্ট্রেংথ। একজন সেক্স রিপালস মানুষ বা সেক্স অ্যাভার্স হুম যারা একদম ব্ল্যাক জোনে আছে এবং হুম যাদের জন্য আসলে আমাদের এই সোশ্যাল নর্মস, আমি এটা ধারণা করেই নিচ্ছি যে অ্যালোসেক্সুয়াল একজন মানুষের সাথে বিয়ে করা একদমই অসম্ভব, কেননা অ্যালোসেক্সুয়াল একজন মানুষকে আসলে ডিপ্রাইভ করবার কোনো মানে হয় না। তো এরকম হুম জায়গা থেকে আপনি পরামর্শ হিসেবে অন্যদের জন্য যারা আমাদের ফেলো সেক্সুয়ালস আছেন সারা পৃথিবী জুড়ে, তাদের জন্য আপনার কি সাজেশন? তোমরা মানে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় কাঁচা থাকে, আমার ফার্স্ট অ্যাডভাইস হবে যে একটু মানুষের সাথে কথাবার্তা বলা, ডিফারেন্ট, শুধু এই সেক্সুয়াল না, গ্রুপের মধ্যে অনেক ধরনের মানুষ আছে, এদের সাথে কথাবার্তা বলা। এদের সাথে কথাবার্তা বললে, একটা কমিউনিকেশন করলে, ইন্ট্রোভার্ট যারা, আমার মনে হয় সোশ্যাল এংজাইটিতে যারা সাফার করে, ওদের জন্য আমি বলতেছি একটু, যে আমারও এক টাইমে ছিল সোশ্যাল এংজাইটি, বাট আমার সোশ্যাল মিডিয়া দিয়েই আমার অনেক বেনিফিট হয়েছে। আমি কারণ আমি যদি আজকে এইসব নমুনার সাথে কথা না বলতাম, আমার এই যে আপুটা এত এখন এই তো আপুকে হাসাতে পারতেছে, দেখতেছো না? এইসব এক্সপিরিয়েন্স, এই অদ্ভুত ধরনের এক্সপিরিয়েন্স হবে লাইফে, অনেক শিক্ষা হবে মানুষের ব্যাপারেও। আর ফিউচারে অনেক রেড ফ্ল্যাগ অ্যাভয়েড করা যাবে।
হ্যাঁ, তো এবং আমার মনে হয় যে মীরা আপু অনেকের জন্য ইন্সপিরেশন হবে, যে অনেক ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স বাট সে সেটাকে কিন্তু একটা ফান হিসেবে নিয়েছে। ব্যাড এক্সপিরিয়েন্সকে ট্রমা হিসেবে না নিয়ে যদি আমরা ফান হিসেবে নেই, তাহলেই আসলে আমাদের লাইফটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আমার সাজেশন হচ্ছে যে আরেকজন এসেক্সুয়াল যদি পারে, ন্যাশনালিটি কোনো যদি ম্যাটার না হয় আর রিলিজন যদি কোনো ম্যাটার না হয়, যদি এইসব ব্যাপারটা মানে এইগুলো ব্যাপারগুলোতে ফ্যামিলি যদি কম্প্রোমাইজ, যদি ফ্যামিলিও ম্যাটার না করে, নিজের ইন্ডিপেন্ডেন্ট, আমি মনে করি একজন এসেক্সুয়াল যার সাথে ওর মিলতেছে, এটা করার জন্য দরকার হচ্ছে যে নিজে সোশ্যাল মিডিয়াতে যাওয়া, সোশ্যাল মিডিয়াতে ওপেন হওয়া কিছুটা। কারণ অনেকে আছে ওপেন হইতে চায় না, খুঁজে না মানে অনেকে এই পুরুষদের মধ্যে আমি দেখতেছি ওদের প্রেশার থাকে না, ওরা খুঁজে না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে প্রেশারের মধ্যে পড়ে তখন পাগলের মতো বিহেভ করে। কোনো রিসার্চ রিসার্চ করার কথা হচ্ছে যে যদি কেউ কনফিউজ থাকে, প্রথম কথা তুমি কনফিউশন তোমার যদি থাকে, তোমার এসেক্সুয়ালিটি হইলে তুমি কি রকম কি ধরনের সেক্সুয়াল, এটা আগে তুমি এক্সপ্লোর করো, নিজেকে নিজে এক্সপ্লোর করো। কারণ নিজেকে নিজে এক্সপ্লোর করে শিওর হওয়ার পরে তুমি কি চাও এটা বুঝতে পারবে। হুম। কারণ অনেকে এটাই জানে না যে কি চায়। হুম। আমি যদি বলি হ্যাঁ আমি এসেক্সুয়াল, কি ধরনের এসেক্সুয়াল, আমি যদি বলতে না পারি, আরেকজন এসেক্সুয়াল যে নিজে জানে কি চায়, ওর সাথে ও আমার আমার সাথে বিরক্তি ফিল করবে, ওর হুম। সাথে হয়তো আমার রিলেশনটা ভালো হবে না। তো প্রথম কথা নিজেরটা শিওর হয় না, তারপর তুমি কি চাচ্ছ লাইফের থেকে, কি তুমি কি একটা পার্টনার চাচ্ছ, লং টার্ম পার্টনার, বিয়ে নাকি বিয়ে করতে চাচ্ছ, এগুলা 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 গোল রাখে মাথায়। আহ, যেমন এইস এইস অ্যাপ একটা আছে, আর তারপর এসেক্সুয়াল কিউপিড একটা ওয়েবসাইট আছে, ওগুলো জয়েন করতে পারো, করে দেখতে পারো, মানুষকে অ্যাপ্রোচ করতে পারো, কথা বলতে পারো। কারণ একটা জিনিসকে আমি মনে করি শুরু থেকেই পার্টনার মাইন্ডে না রাখিয়ে এমনি মানুষের সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট। তুমি যদি এসেক্সুয়াল হও, তুমি কনফিউশন থাকে, মানুষের সাথে কথা বলো। হুম। মানুষ যারা অলরেডি অনেকদিন জানে তো ওরা এসেক্সুয়াল, ওরা কনফিডেন্ট, ওরা যে চেঞ্জ, ওদের সেক্সুয়ালিটিতে কনফিডেন্ট, তুমি ওদের সাথে কথা বলো, ওদের সাথে কথা বল, অনেকটা মাইন্ড ওপেন হতে পারে। তারপর ওখান থেকে গিয়ে তোমার পার্টনারের জন্য তুমি চাও, যদি চাও দেখো, ওপেনলি কথা বলো। প্রথম হচ্ছে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। অনেকে ডাইরেক্টলি আমার সাথে কথা হয়েছে, আমি ওদেরকে অ্যাপ্রোচ করছি, ওরা আমাকে অ্যাপ্রোচ করছে, বলতেছে না যে ওরা বিয়ের জন্য দেখতেছে, ওপেনলি বলতেছে না, কিন্তু আসলে ওইটার জন্য অ্যাপ্রোচ করছে। তো এগুলো ওপেনলি প্রথম থেকে কথা বলতে হবে, তোমার নিডস কি, হুম। তুমি চাও কি, তুমি কি ধরনের এসেক্সুয়াল বলতে কি রকম, তুমি কি রোমান্টিক এসেক্সুয়াল না এরোমান্টিক এসেক্সুয়াল, তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো, এগুলো নিয়ে ওপেনিং করে কথা বললে পরে যাই আস্তে আস্তে তুমি যদি মনে হয় যে তোমার সাথে এই মানুষেরটা মিলবে, তোমার যদি রিলিজিয়ন ম্যাটার না করে, ন্যাশনালিটি ম্যাটার না করে, ফ্যামিলিগত তোমার কোনো ইস্যু নাই, তাহলে আমি মনে করি তোমার ওই এসেক্সুয়াল কে পারসিউ করো, একজন সেক্ষেত্রে আমরা এসেক্সুয়াল পার্টনারকে। তাহলে কি পয়েন্ট গুলোকে যদি একটু সাজিয়ে বলতে যাই, তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে সেলফ এক্সপ্লোর করা এবং সেলফ এডুকেট হওয়া, সেলফ এক্সপ্লোর, নিজের হ্যাঁ। স্পেকট্রাম সম্পর্কে একদম ক্লিয়ারলি ধারণা তৈরি করা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, হ্যাঁ। যেহেতু আমরা সবচাইতে কম মানুষ সারা পৃথিবীতে, স্পেকট্রাম আমাদের অনেক হুম। বেশি এবং মানুষের সংখ্যা অনেক কম, যদি সম্ভব হয় ন্যাশনালিটি এবং রিলিজনের ব্যাপারটাকে শিথিল করা। যদি সম্ভব না হয় হ্যাঁ, তাহলে সেইখানে অ্যাডজাস্ট করে নেওয়া, কিন্তু চেষ্টা করা, যদি সম্ভব হয় চেষ্টা তাহলে করো, হ্যাঁ। এই জায়গাটাকে একটু বড় করে দেখবার একটা সুযোগ বড় করো, তৈরি হ্যাঁ। করা। এবং এর পরবর্তীতে যে জায়গাটা, যে যখন কারোর সাথে পরিচয় হবে তখন খুবই একদম গুছিয়ে নিজে আসলে আমরা সেই মানুষটার কাছ থেকে কি চাচ্ছি এই ব্যাপারটা বুঝিয়ে বলা। কারণ এই বুঝে ব্যাপারটা বলা। আরেকজনকে যদি কনফিউজ করে ফেলি, তাহলে আসলে এমনিতেই তো অনেক রকমের সমস্যা, তারপর রিলেশনশিপটা আসলে ফাইনালি হয়তোবা আর হ্যাঁ, হ্যাঁ, এগিয়ে হ্যাঁ, নাও হ্যাঁ। যাইতে পারে। এই সেটাই। আর কি। তো এটাই আর কি আমার আর মানে নিজের, আমার যদি ফিউচারে যে কোনো আমি সাকসেস হই, ওইটা দিয়ে ওইটার উপর বেস করা হয়তো আমি আরো ভালো অ্যাডভাইস দিতে পারি। এখন আপাতত এটাই, এর থেকে বেশি আর আমি দিতে পারছি না। তো এই আর কি, আপনাকে হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ মীরাপা, আপনি আমাদের অনেক লম্বা সময় দিলেন এবং আপনার সাথে আলোচনাটা আমার মনে হয় এই পর্যন্ত আমি যত আলোচনা করছি সবচেয়ে মজার আলোচনা ছিল, এবং আমার জি, জি। দর্শকও আশা করি এটাতে
অনেক মজা পাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি আশা করি খুব সহজ ভাষায়, খুব আঞ্চলিক ভাষায় খুব সুন্দর করে বুঝিয়েছেন। আর ধন্যবাদ। আজকের মতো এখানে আমরা আজকের সেশনটা শেষ করি। তবে আমরা আশা করি আমাদের সেকেন্ড সেশনে আবার আপনাকে আমরা সামনে অন্য কোনো বিষয়ে আলোচনায় সাথে পাবো। জি জি জি, ওকে ওকে আপু, হ্যাঁ, ঠিক ভালো আছে। থাকবেন নিরাপদ। ওকে বাই ওকে, বাই বাই বাই। বাই।